আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে দেখতেই পাচ্ছ অলরেডি লেখা আছে মানব জীবনের ধারাবাহিকতা। মানব জীবনের ধারাবাহিকতা, এই চ্যাপ্টারটার মধ্যে আমরা আসলে কি শিখব? বেসিক্যালি আমরা শিখব হচ্ছে, খেয়াল করি এখানে মূলত মানে চ্যাপ্টারটার নামটা হয়তো বা অনেকের না বুঝতে একটু অসুবিধা হইতে পারে, কিন্তু এখানে বেসিক্যালি বোঝানো হচ্ছে যে মানব জীবনের ধারাবাহিকতা বা যে প্রজন্ম থেকে প্রজন্ম ধরে এটা হচ্ছে যে এই যে এখানে বিশেষ করে প্রজননটাকে বোঝানো হয়েছে। তো এখানে আমরা যে বিশেষ করে এটা প্রজননটাই পড়ব, যে আসলে একটা মানে মানব শিশুর কীভাবে জন্ম হয় সেই জিনিসটা আমরা জানবো। তাহলে কিছুটা হইলেও আমাদের ধারণা আছে, মানুষের যৌন জনন হয়ে থাকে। এবং যৌন জনন বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে শুক্রাণু প্লাস কি, শুক্রাণু প্লাস ডিম্বাণুর মিলনের মাধ্যমে এই জননটা হয়ে থাকে। ঠিক আছে, তো যৌন জনন কোনটাকে বলা হয়? শুক্রাণু প্লাস কি ডিম্বাণু মিলে হয়ে থাকে কি জাইগোট হয়। কি হয়? জাইগোট। ঠিক আছে, এই জাইগোট থেকে কি পাই আমরা? একটা পূর্ণাঙ্গ মানব শিশুর জন্ম হয়। ঠিক আছে, এখানে আরও অনেক কিছু, অনেক ধাপ আছে, অনেক কাজ আছে। তো আমরা জাস্ট বেসিক জিনিসটা বললাম, সেটা হচ্ছে মানুষের মধ্যে যৌন জনন হয়ে থাকে। স্যার, যৌন জনন জিনিসটা কি? যৌন জনন জিনিস হচ্ছে যে জনন পদ্ধতিতে শুক্রাণু একটা ডিম্বাণুর সাথে মিলিত হয়ে একটা কি তৈরি হয়? প্রথমে জাইগোট হয়, জাইগোট থেকে তারপর কি হয়? একটা মানব শিশুর জন্ম হয়। ঠিক আছে, এতটুকু বেসিক কনসেপ্ট আমাদের সবারই মোটামুটি জানা আছে। তাহলে এখানে দুইটা জিনিস চলে আসছে, এক হচ্ছে শুক্রাণু আর এক হচ্ছে কি ডিম্বাণু। আচ্ছা, এখানে একটা জিনিস একটু বলে রাখি, তোমরা সবাই হেডফোনটা একটু ইউজ করলে ভালো হয়, কারণ জিনিসটা হচ্ছে মানে আমরা তো অফলাইনে ক্লাস নিলে তো আর গার্ডিয়ানরা থাকে না, তো ধরো যে ক্লাসগুলো মানে করতে বা কথা বলতে কোনো অসুবিধা হয় না। কিন্তু বেসিক্যালি দেখো, এটা হচ্ছে যদি মনে করো যে স্যার কেন গার্ডিয়ানরা শুনলে কী হবে? হ্যাঁ, বেসিক্যালি হচ্ছে যে আমরা যখন মেডিকেলে বিশেষ করে থার্ড ইয়ারে যখন উঠি, তখন কিন্তু ওই যে পেশেন্টকে যখন দেখতে হয়, বিশেষ করে গাইনিকোলজি যে ওয়ার্ডগুলো রয়েছে, তারপরে হচ্ছে মানে আরও হচ্ছে যে কিছু কিছু মানে সার্জারি আছে যেখানে করতে হয়, তোমার স্ক্রিনিং করতে হয়, কারণ ওয়ার্ডের মধ্যে অনেক পেশেন্ট থাকে। এই জন্য ট্রিটমেন্ট করার জন্য বা স্যাররা যখন আমাদেরকে কিছু শেখায়, তখন কিন্তু আগে স্ক্রিনিং করিয়ে নেওয়া হয়। স্ক্রিনিং মানে পর্দা দিয়ে হয়, পর্দা দিয়ে তারপরের মধ্যে পড়া হয়। তাহলে এখন তোমার আর আমার কাছে যেটা নর্মাল মনে হবে, যারা স্টুডেন্ট না তাদের কাছে একটু অকওয়ার্ড লাগতে পারে, অকওয়ার্ড সিচুয়েশন হতে পারে। কিন্তু বেসিক্যালি বইয়ে যা যা আছে আমি তাই বলবো, কিন্তু এই জিনিসগুলো বাকিদের শুনতে একটু খারাপ লাগতেই পারে। তো এই জন্য আমি বলবো তুমি হেডফোনটা ইউজ করলে ভালো হয়, অথবা তুমি একা আলাদা কোনো একটা রুমে ক্লাসটা করতে পারো, তাহলে এটা ভালো। আর যদি যারা সচেতন গার্ডিয়ান তারা বুঝলে শুনলে সমস্যা নেই, বুঝতে পারবে জিনিসটা। আমি বইয়ের বাইরেই কিছু বলবো না। ঠিক আছে, তো এখন এখানে কয়েকটা জিনিস একটু তোমাদেরকে একটু বলে রাখি। এই চ্যাপ্টারটাতে আমরা ওভারঅল কী পড়বো? অলরেডি তো আমি বলেই ফেলছি যে একটা মানব শিশুর কীভাবে জন্ম হয় সেটা আমরা জানবো, তবে এটার পিছনের অনেক হিস্ট্রি আছে। তো তোমাদের ক্লাস 10-এ যখন তোমরা ছিলা, তখন একটা প্রজননের একটা চ্যাপ্টার ছিল। ওই চ্যাপ্টারটার মধ্যে লেখা ছিল যে যৌন জনন হচ্ছে একটি মানে শ্রমসাধ্য, সময় সাপেক্ষ এবং একটি জটিল প্রক্রিয়া। প্রত্যেকটা কথার একটা মর্মার্থ আছে। প্রথম কি বলছে? শ্রমসাধ্য, তারপর হচ্ছে সময় সাপেক্ষ এবং জটিল প্রক্রিয়া। তার মানে এখানে অনেক পরিশ্রমের বিষয় আছে, তারপরে হচ্ছে অনেক জটিল কিছু প্রক্রিয়া আছে। সেই প্রত্যেকটা প্রক্রিয়া সম্পর্কে আমরা জানবো। আরেকটা জিনিস হচ্ছে, দেখো ছেলে এবং মেয়ে, এখন এই যে আমরা যে বললাম যৌন জননের জন্য দরকার শুক্রাণু আর কি দরকার? ডিম্বাণু। তো এই শুক্রাণুটা আসে থেকে ছেলেদের দেহে তৈরি হয়, তোমরা এটা জানো, আর ডিম্বাণুটা মেয়েদের শরীরে তৈরি হয়। এখন এই যে শুক্রাণু ডিম্বাণু কিন্তু একটা 4-5 বছরের বয়সের একটা ছেলে বা একটা মেয়ের শরীরে তৈরি হবে না। এটা সময় লাগে, একটা সময় পর্যন্ত, একটা সময় গেলে এই জিনিসটা সক্রিয় হয়। মানে আমাদের শরীরে কিছু অঙ্গ আছে যেটাকে বলা হয়, যেগুলোর সাহায্যে আমরা প্রজননে অংশগ্রহণ করি বা আমরা প্রজননে ভূমিকা রাখি, এইগুলোকে বলা হয়ে থাকে জনন অঙ্গ। এখানে একটা জিনিস খেয়াল করো, জনন মানে কি? জনন মানে হচ্ছে জন্ম। জনন মানে কি? জন্ম। আর যে পিতায় জন্ম দেয় তাকে বলা হয় জনক, যে মাথায় জন্ম দেয় তাকে বলা হয় জননী, তাই না? এখন
একটা ছেলে বা একটা মেয়ে কত বছর বয়স হলে এই তার জননাঙ্গগুলো সক্রিয় হয়, ঠিক আছে? তো তোমাদের বই অনুসারে এটা নিয়ে অনেক মতভেদ আছে। তোমাদের বই অনুসারে সেটা বলা হয়েছে এটা সক্রিয় হয়ে থাকে সাধারণত 13 থেকে 15 বছর। ছেলে যদি হয় তাহলে 13 থেকে 15 বছর বয়সে তার এই জননাঙ্গগুলো সক্রিয় হয়। আর যদি মেয়ে হয় তাহলে 2 বছর কমিয়ে দিবা, তাহলে 11 থেকে কত বছর, 11 থেকে সেটা হবে 13 বছর। মেয়েদের একটু ম্যাচুরিটি একটু আগে হয়, এটা হরমোনাল কিছু ব্যাপার স্যাপার আছে, এটা প্রাকৃতিকভাবে হয়ে থাকে। তো নর্মালি দেখো, এই যে একটা ছেলে বা একটা মেয়ে তাদের জননাঙ্গগুলো সক্রিয় হবে, একটা ছেলের জননাঙ্গগুলো সক্রিয় হবে, একটা মেয়ের জননাঙ্গগুলো সক্রিয় হবে। এই সক্রিয় যখন হবে, বয়সটা কি আমি যদি আবার একটু বলি, সেটা হচ্ছে 13 থেকে 15 বছর। ছেলেদের হলে কি 13 থেকে 15 বছর বয়সেই তার জননাঙ্গগুলো সক্রিয় হয়ে যায়। আমাদের দেশের প্রেক্ষাপটে 5, 5, 10, 11, 12, 13, হ্যাঁ, একটা ছেলে 6, 7, 8-এ থাকাকালীন বা 8-এর লাস্টের দিকে 9-এ ওঠার সময় এই জননাঙ্গগুলো সক্রিয় হয়। আর মেয়েদের ক্ষেত্রে আর 2 বছর আগে হয়, বিশেষ করে 6 থেকে 7। তো এই জিনিসটা, তো এখানে অনেকেই বলে যে ক্লাস 6-এ বা 7-এর মেয়ে ফেসবুকে পোস্ট দেয় যে এই অমুককে তমুককে মিস করছে। তো এটা আসলে মিথ্যা না জিনিসটা। এখানে কিছু হরমোনাল কিছু ব্যাপার স্যাপার আছে। এই হরমোনাল ব্যাপারের কারণেই হ্যাঁ, এটা বিপরীত লিঙ্গের প্রতি একটা আকৃষ্ট হয়ে থাকে, যার কারণে এগুলো স্বাভাবিক হয়ে থাকে। কিন্তু এগুলো হচ্ছে কিছু এটা সচেতনতার অভাবে, এবং বিশেষ করে এখানে গার্ডিয়ানও যদি সচেতন হয়ে থাকে, তো কিছু জিনিস যদি মেনটেন করা হয় তাহলে এই ঝামেলাগুলো হয় না। তো এখানে বিশেষ করে আমি তোমাকে যদি একটু বলি, পুরো চ্যাপ্টারটার একটু ওভারভিউ যদি দেই, এই যে শুক্রাণু তৈরি হবে ছেলেদের শরীরে এবং ডিম্বাণু মেয়েদের, এটা কখন হবে? 15 থেকে, ছেলেদের হলে 15 থেকে 13 বছর, 13 থেকে 15, মেয়েদের 2 বছর আগে অর্থাৎ 11 থেকে 13 বছর হবে। তখন কিছু শারীরিক কিছু পরিবর্তন হবে, কণ্ঠস্বরের পরিবর্তন হবে, ছেলেদেরকে দাড়ি গোঁফ গজাবে, মেয়েদের ক্ষেত্রেও কিছু শারীরিক পরিবর্তন হবে। তো এই পরিবর্তনগুলো সম্পর্কে আমরা জানবো। তারপরে কিভাবে এই শুক্রাণুগুলো তৈরি হয়, মানে কোন জায়গায় কিভাবে শুক্রাণুগুলো তৈরি হয় সেটা সম্পর্কে আমরা জানবো, এবং মেয়েদের কোন জায়গায় কিভাবে ডিম্বাণুগুলো তৈরি হয় সেটা আমরা জানবো, অর্থাৎ গ্যামিট তৈরি কিভাবে হয় সেটা আমরা জানবো। তারপরে হচ্ছে এই গ্যামিট তৈরিগুলো, তারপর পরবর্তীতে এইটা শুক্রাণু একটা ডিম্বাণু কীভাবে মিলিত হয়। এটা তো শুক্রাণু তৈরি হয় ছেলের দেহে, ডিম্বাণু তৈরি হয় মেয়ের দেহে, তাহলে এরা মিলিত হয় কীভাবে, অর্থাৎ নিষেকটা কীভাবে হয় সেটা আমরা একটু জানবো। তারপরে নিষেক হওয়ার পর যে জাইগোট হচ্ছে, জাইগোটটা আসলে কিভাবে তৈরি হয়, হ্যাঁ, তো জাইগোট থেকে আসলে কিভাবে একটা মানব শিশুর জন্ম হয়, এই প্রত্যেকটা জিনিস আমরা এই চ্যাপ্টারে পড়বো। এছাড়াও আরও কিছু বিষয় আছে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে একটা ওই বয়ঃসন্ধিকাল কখন, ওই যে মেয়েদের বলছিলাম 11 থেকে 13 বছর, 11 থেকে 13 বছর এর থেকে মেয়েদের একটা শারীরিক পরিবর্তন হয়। অর্থাৎ এখানে মেয়েদের এটা নর্মাল প্রসেস, যেটাকে আমরা বলে থাকি মেডিকেল টার্মে বলে থাকি এটা মেনস্ট্রুয়াল সাইকেল, যেটাকে আমরা বাংলায় বলে থাকি মাসিক বলে থাকি। তো এইখানেও মেয়েদের শরীরে একটা বিশেষ একটা পরিবর্তন হয়, এবং এই পরিবর্তনটা সম্পর্কে আমরা একটা ক্লিয়ার আইডিয়া নিব, যে এটা বলা মাত্রই হেসে দিলাম, পিক করে হাসলাম বা একটু করলাম, এগুলো হাসার কিছু না, এগুলো সবকটা একটা বৈজ্ঞানিক বিষয়। হ্যাঁ, এটা জীববিজ্ঞানে এটা তো ডিটেইলি আলোচনা করা হয়েছে, এবং তুমি বুঝতে পারবা ছেলে হোক আর মেয়ে হোক যে কী ধরনের পরিবর্তনটা এই মাসিকের সময় কী কী পরিবর্তন এখানে হয়, এবং কি পরিমাণ ব্যথায় ছটফট করে একটা মেয়ে, সেটা তোমরা এখানে জানতে পারবা, ছেলে কিংবা মেয়ে। এটা হাসাহাসির বিষয় না, এটা জাস্ট সচেতনতার বিষয়, ডিটেইলি আমরা জানতে পারবো। তারপরে হচ্ছে, এবং এই সময়টাতে যে কী কী হরমোনাল কী কী পরিবর্তন হয়, কী কী মানসিক পরিবর্তন হয়, এবং কী কী করণীয়, এই জিনিসগুলো আমরা এই চ্যাপ্টারের মধ্যে জানতে পারবো। তারপরে এখানে আরেকটা বিষয় হচ্ছে, দেখো আমাদের দেশে কয়েকদিন আগে তো জনশুমারি হয়েছে। তো এখানে তোমাদের আমি আসলে এক্স্যাক্টলি জিনিসটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না কতগুলো মানে জনসংখ্যা, সরি, এটা হয়তো বা 16 কোটি পার হয়ে গেছে, 16-17 কোটি মানুষ। তাহলে দেখো, বিশেষ করে বাংলাদেশের আয়তন কিন্তু খুবই ছোট, আয়তনটা খুবই ছোট, কিন্তু জনসংখ্যার কিন্তু বিস্ফোরণ, বিশেষ করে ঈদের মধ্যে টের পাওয়া যায়। ট্রেনগুলো, বাসগুলো একদম পরিপূর্ণ অবস্থায় থাকে, রাস্তাঘাট দিয়ে হাঁটবা, হ্যাঁ, 1 ফুট জায়গা পাওয়া যায় না, হ্যাঁ, গায়ের সাথে গায়ে ধাক্কা লাগে। তো এখানে আসলে জনসংখ্যার বিস্ফোরণটা আসলে হয়। তুমি এক শহরে থাকো, হয়তো বা অনেক কিছু জানো না, কিন্তু যারা গ্রাম এলাকায় থাকে
মানে বিশ্বাস করবা কিনা জানি না, মানে মানুষের এমন একটা ধারণা যে এটা মানে সৃষ্টিকর্তা দিয়েছেন, আমাদের কিছু হাত নেই, মানে প্রজনন বা বংশ, মানে এখানে জন্ম নিরোধক ব্যবস্থাটা গ্রাম এলাকার অনেক মানুষই সৃষ্টিকর্তার উপর ছেড়ে দেন। ঠিক আছে, তো এখানে কিভাবে জন্ম নিরোধ করা যায়, মানে নিয়ন্ত্রিত উপায়ে জন্ম বা বাচ্চা নেওয়া যায়, সেটাও এই চ্যাপ্টারটার মধ্যে আলোচনা করা আছে। এখানে আমি বিশেষ করে এই চ্যাপ্টারটা নিয়ে একটু ডিটেল খোলামেলা আলোচনা অনেকেই করতে চায় না, এবং কেন চায় না আমি জিনিসটা বুঝি না, কারণ এটা তো হচ্ছে একটা শিক্ষা, এটা একটা নলেজ। তো এই জিনিসগুলো তো অস্বীকার করার কিছু নাই। একটা মানুষের দেহে একটা ছেলের দেহে একটা নির্দিষ্ট সময় পর কিছু পরিবর্তন হবে, একটা মেয়ের দেহে নির্দিষ্ট সময় পর একটা পরিবর্তন হবে, এবং এই পরিবর্তনগুলো তো কোনো রোগ না। মেয়েদের ক্ষেত্রে অনেক সময় যে এগুলো অনেক সময় গ্রাম এলাকা অনেক মিথ হিসাবে পরিচিত, কিন্তু না, এটা তো একটা নর্মাল প্রসেস। এটা পৃথিবীর সকল মেয়েরই এটা হয়েছে। আর ছেলেদের ক্ষেত্রে যে কিছু বয়সন্ধিকালে কিছু পরিবর্তন হয়, এটা পৃথিবীর সকল ছেলেরই এটা হয়েছে। তো এখানে আহামরি এখানে জিনিসগুলো নিয়ে হাসি ঠাট্টা করার বা এখানে করার কোনো সুযোগ নেই। তো খোলামেলা, বিশেষ করে আমার মনে আছে আমাদের ক্লাসে যখন ম্যাডাম ক্লাস নিতে আসছে, তখন এই 2 পৃষ্ঠা লাইন পড়ার পরে এই চ্যাপ্টারটা আর কন্টিনিউ করতে পারে নাই, বলে দিছে এটা তোমরা রিডিং পড়ে নিও। ঠিক আছে, জিনিসটা হচ্ছে এরকম। তো এইটা আসলে এইরকম কেন হয় আমি ঠিক বুঝি না, কারণ এই জিনিসগুলো খোলামেলা আলোচনা করার মতো তোমাদেরও মন মানসিকতা থাকতে হবে, এবং টিচারদেরও সমস্যাটা হয় কি, এখন তো অনলাইন যুগ, কিছু একটা বলছে কেটে দিছে স্যার, তো হ্যাঁ এইরকম উল্টাপাল্টা, কিন্তু না, এগুলো তো আমাদেরকে এটা সেটা জীবনের জন্য হলেও এগুলো আমাদের জানতে হবে। ঠিক আছে, তো আমি একটা কথা বলি যে একটু আগে বলছিলাম না যে এই চ্যাপ্টারটার মধ্যে আমরা ওই জন্ম নিরোধক ব্যবস্থা সম্পর্কে আমরা জানবো। হ্যাঁ, তো যেমন বিশেষ করে এখানে বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে। হ্যাঁ, তো এটা গ্রাম এলাকার অনেক মানুষই এই জিনিসগুলো নিয়ে মানে এত বেশি সিরিয়াস না। তো আমাদের গ্রামের এক কাকা আছে, তো দূর সম্পর্কের এক কাকা, তো ওনাকে যদি জিজ্ঞেস করা হয় যে কাকা আপনার ছেলে মেয়ে কয়জন, ঠিক আছে, তো উনি উত্তরটা দেবে এইভাবে, মানে ওনার যে কতজন ছেলে মেয়ে এটা তার ক্যালকুলেটারে ধরে না মনে হয়, উনি এইভাবে বলে যে 42 গুনলে বলা যাবে কতগুলো ছেলে মেয়ে। ঠিক আছে, তো এই হচ্ছে অবস্থা। তো এটা গ্রামের মধ্যে অনেক জায়গায় এই সমস্যাটা আছে, মানে এটা আগে অনেক বেশি ছিল, কিন্তু প্রত্যন্ত এলাকাতে এখনও এই সমস্যাটা আছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো, এই যে জন্ম নিরোধক ব্যবস্থাগুলো, এটা আমরা জানবো, এবং এটা বৈজ্ঞানিক কিছু উপায় আছে সেটা আমরা জানবো। তো জনসংখ্যার যে বিস্ফোরণটা, সেটাও এই অজ্ঞতার কারণে হয়ে থাকে, এবং মুখ দিয়েছেন তিনি খাবার দিবেন তিনি, এই ধরনের একটা মিথ বা একটা কথা চলে আসে। কিন্তু এই জিনিসগুলো আসলে আমাদের কিছু করণীয় আছে। এখানে সব কিছু ছেড়ে দিলাম না, খুললাম 15-20টা হয়ে গেল, তারপর খাওয়া দাওয়ার কোনো খোঁজখবর নাই, কিচ্ছু নাই, অভাবগ্রস্ত, মানে এইরকম অনেক বাচ্চা কাচ্চা আছে ওই রাস্তাঘাটে টুকা হিসেবে। তো এই জিনিসগুলো কি, এগুলো আমাদের হচ্ছে অজ্ঞতার কারণে হয়ে থাকে, এবং এটা অনিয়ন্ত্রিত জীবন ব্যবস্থার কারণে হয়ে থাকে। তো এই কয়েকটা জিনিস আমরা জানবো, তাহলে আমাদের এই জিনিসগুলো সম্পর্কে ক্লিয়ার একটা আইডিয়া হবে। তবে আমি একটা কথা বলে রাখি, যারা পড়ুয়া স্টুডেন্ট, যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা, তাদের জন্য এই চ্যাপ্টারটা আমি পড়াবো, এবং যারা শুধুমাত্র ফান করতে আসছো, এই পরিমণির ছবি বা কার ছবি, এরকম একটা ছবি দিছি, এটা নিয়ে অনেক ফান টান করা শুরু করছো, কেউ পরিমণিকে নিয়ে মানে এটা দিছি বলে অনেকেই কমেন্টে মানে বলতেছে যে এটা মানে অনেকে, হ্যাঁ পার্সোনালি পরিমণিকে অনেকে পছন্দ করতেই পারো, তাই বলে আমি তো পরিমণির খারাপ দিকটা আমি তুলি নাই। উনি একজন গর্ভবতী হয়েছে মা, তার একজন নবজাতক আছে, তারও কিন্তু এই প্রসেসগুলো হয়েছে, এগুলো হয় নাই যে শুধু তার না, সবারই এটা হয়েছে। ঠিক আছে, তো এখানে এটা মানে আমার ভালো লাগছে, নবজাতকের একটা ছবি এটা দিছে, পাবলিকলি ছবিটা দিছে, আমিও আমার পোস্টারের মধ্যে এই ছবিটা দিছে। তো এটা তো খারাপ কিছু না, এখানে খারাপ কোনো কিছু দেওয়া হয়নি। তো অনেকেই তো উল্টাপাল্টা কথা বলে, তো এই জিনিসগুলো আমি ফান মোডে নাই। তবে এখানে যদি যারা ফান খুঁজতে যদি আসো, তাহলে শুধু ফান হচ্ছে পড়ার খাত থেকে, পড়াইতে গিয়ে শিখাইতে গিয়ে যতটুকু করা দরকার সেটা আমি করব, কিন্তু শুধুমাত্র ফান করার জন্য এসে থাকো তাহলে তুমি হতাশ হবা। তুমি যদি শেখার জন্য আসো যে আমি এটা মেডিকেল ভর্তি পরীক্ষা দিব এবং এটা লাগবে, ওই চিন্তায় যদি থাকো, তাহলে তুমি ফানও করতে পারবা এবং মজা করে তুমি জিনিসটা শিখতেও পারবা। কথা ক্লিয়ার? ওকে, তাহলে আমরা আমাদের এই চ্যাপ্টারগুলো, আসলে এই চ্যাপ্টারটা আমাদের লাগবে। হ্যাঁ, আলটিমেটলি টুডে আর টুমোরো এই চ্যাপ্টারটা লাগবেই। এবং আমি শুরুতে যদি আমি এখানে আলোচনাটা করি, একটু খেয়াল করো, আমি আগের জায়গায় ফিরে আসি। কি তৈরি হয় বলছিলাম? ছেলেদের ক্ষেত্রে শুক্রাণু তৈরি হয়
মেয়েদের ক্ষেত্রে কি তৈরি হয়, ডিম্বাণু তৈরি হয়। তো আমরা ডিম্বাণুর বিষয়টা একটু পরে আসতেছি, আমরা আগে শিখবো হচ্ছে শুক্রাণু। আমরা আগে শিখবো কি শুক্রাণুটা কিভাবে তৈরি হয় সেটা আমরা একটু খেয়াল করি। দেখো, হ্যাঁ, শুক্রাণু তৈরি হয় তোমরা অলরেডি জেনে গেছো পুরুষ কি পুরুষের দেহে তৈরি হয়। তো পুরুষের কোন অঙ্গে তৈরি হয়, পুরুষের যে অঙ্গটাতে তৈরি হয় সেটাকে আমরা বলে থাকি শুক্রাশয়। তো শুক্রাণুটা কোথায় তৈরি হয় স্যার, শুক্রাণুটা তৈরি হয় শুক্রাশয়ে। এখন এই ছেলেদের দেহে শুধু শুক্রাশয় নাই, শুক্রাশয়কে ঘিরে আরও কিছু অঙ্গ থাকবে। এখন দেখো, শুক্রাশয়ে শুক্রাণু তৈরি হয়, এই শুক্রাণুটা তো আবার মেয়ের দেহে প্রবেশ করাইতে হবে, মানে স্ত্রী দেহে প্রবেশ করাইতে হবে। তো স্ত্রী দেহে প্রবেশ করানোর জন্য কিছু আনুষঙ্গিক কিছু অঙ্গ থাকতে হবে, ঠিক আছে। এই আনুষঙ্গিক অঙ্গগুলো আমরা এই আনুষঙ্গিক অঙ্গগুলো সম্পর্কে জানবো। এখন কথা হচ্ছে এই শুক্রাণুটা শুক্রাশয়ে তৈরি হবে, কিন্তু এই শুক্রাণুটা শুক্রাশয় থেকে বের হওয়ার জন্য একটা নালী তো দরকার, হ্যাঁ, শুক্রনালী আসবে। তো প্রসঙ্গক্রমেই শুক্রনালী আসবে। তা দেখো, মানে শুধুমাত্র শুক্রাশয় থাকলে হচ্ছে না, শুক্রাশয় ছাড়াও আরও কিছু অঙ্গ পুরুষের দেহে থাকবে। এই জিনিসগুলোকে একত্রে বলা হয় শুক্রাশয়, এবং আরও প্রয়োজনীয় যে অঙ্গগুলো লাগবে সেই অঙ্গগুলোকে একত্রে বলা হয় পুরুষ প্রজনন তন্ত্র। এই কি বলা হয়, পুরুষ প্রজনন তন্ত্র। কি বলা হয়, পুরুষ প্রজনন তন্ত্র, ঠিক আছে। যদি একটু মনোযোগী থাকো তাহলে আমরা এই জিনিসটা পুরোপুরি আমাদের মাথায় সেট হয়ে যাবে। আর এখানে অনেকেই বলতেছো যে স্যার এটাও কি মানে আমার কিছু কতগুলো ভিডিও ছিল ঘাসফড়িংয়ের, রুই মাছের ম্যাচ মেকিং শো, অর্থাৎ আমি একদম সরাসরি এটা দেখাই। তো কয়েকজন বলতেছিল যে ভাইয়া এই চ্যাপ্টারের ম্যাচ মেকিং হবে কিনা। হ্যাঁ, অবশ্যই ম্যাচ মেকিং হবে, একটু ধৈর্য ধরো, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু সামনের দিকে আগাই। তো এই যে পুরুষ প্রজননতন্ত্র একটু খেয়াল করি। এই যে দেখো, এই যে পুরুষ প্রজননতন্ত্র, এই পুরুষ প্রজননতন্ত্রের মধ্যে তাহলে প্রধান কোনটা, তাহলে প্রধান আমি বলছিলাম যে শুক্রাণু তৈরি হয় শুক্রাশয়ে, প্রধান হচ্ছে শুক্রাশয়। এই শুক্রাশয়ে শুক্রাণু তৈরি হয়, কিন্তু আরও কিছু অঙ্গ থাকবে। ওকে, ফাইন, আমি প্রত্যেকটা অঙ্গে একটা একটা করে পড়বো। তাহলে এই পুরুষ প্রজননতন্ত্রের প্রধান অঙ্গটা কোনটা, যদি পরীক্ষা আসে পুরুষ প্রজননতন্ত্রের প্রধান অঙ্গ, সেটা হবে শুক্রাশয়। তাহলে আমরা এখানে একটু শুক্রাশয়টা আঁকার চেষ্টা করি। হ্যাঁ, তাহলে আমরা জানি মোটামুটি আমাদের একটা ধারণা আছে শুক্রাশয় কয়টা থাকে, শুক্রাশয় কয়টা থাকে, এক জোড়া থাকে। হ্যাঁ, এই দুইটা শুক্রাশয় থাকে। আমি একটু এদিকে একটা আঁকলাম, আর একটা এদিকে আমি একটু মুছে দিচ্ছি, খেয়াল করো। হ্যাঁ, তো দেখি এদিকে একটা শুক্রাশয় এবং এইদিকে আরেকটা, দুইটা শুক্রাশয় থাকবে, ঠিক আছে। আমি একটু সোজা করে আঁকি, তো ছেলেরা মাইন্ড করতে পারে। আচ্ছা, একটু সোজা করে দিই, বলবে যে না এটা তো আমারটা তো বাঁকা না, ঠিক আছে, তো আর বিপদে পড়ে যাবো। এখন খেয়াল করো, তো যেটা বলতেছিলাম, এই তো কিন্তু শুক্রাশয়, এইটাও একটা কি শুক্রাশয়। এখন এই শুক্রাশয়ের ভিতরে কি তৈরি হবে, শুক্রাণু তৈরি হবে। শুক্রাশয়ের ভিতরে কি তৈরি হবে, শুক্রাণু তৈরি হবে, ঠিক আছে। তখন খেয়াল করো, এখন এখানে তৈরি হয়ে কি, এখানে এটা কি দেহের সাথে কানেকশন থাকতে হবে না, নাহলে তো মাটিতে পড়ে যাবে, এটা তো ঝুলানো থাকতে হবে, তাই না। তাহলে এখানে এটাকে ঝুলে থাকবে শুক্রনালী দিয়ে, কি দিয়ে, শুক্রনালী দিয়ে, ঠিক আছে। এখন একটু খেয়াল করো, এই যে শুক্রাশয়ের ভিতরে কি আছে, তারপর এখানে যে আরো অনেক কিছু থাকবে, এখানে যে আরো অনেক কিছু থাকবে সেটা আমরা আস্তে আস্তে বলবো, ঠিক আছে। হ্যাঁ, তাহলে দেখো, তাহলে আগে আমরা শুক্রাশয়ের ভিতরটা পড়ে ফেলি। এটা হচ্ছে শুক্রাশয়, এটা হচ্ছে কি শুক্রাশয়, এটাও একটা শুক্রাশয়। হ্যাঁ, আচ্ছা, এখন এটার ভিতরে কি কি আছে একটু দেখি তো। কিছু নালী আছে, কিছু নালী না, একটা শুক্রাশয়ে প্রায় 1000 নালী আছে। মানে শুক্রাশয় তো না যে এটা একটা মানে মনে করো যে এটা কি, ওই যে কারেন্টের তার দেখে অনেকগুলো পেঁচানো থাকে, বলতে পারো এটা যেটা সার্কিটের একটা আস্তানা, ঠিক আছে। এখানে অনেকগুলো তারের মতো বা অনেকগুলো নলের মতো নালী থাকবে, অনেকগুলো নালী থাকবে। এই একটা নালী ধরো, এটা একটা নালী, এটা একটা নালী, এটা একটা নালী, এরকম একটা নালী, এই নালী, এরকম 1000টা নালী থাকে, ঠিক আছে। তো শুক্রাশয় আসলে শুক্রাশয় না, শুক্রাশয় হচ্ছে কতগুলো নালীর সমষ্টি। তো শুক্রাশয়ের ভিতরে 1000 নালী থাকবে, ঠিক আছে, 1000 নালী থাকবে। এই নালীগুলোর নাম আমি একটু বলে দিচ্ছি। এই এক একটা নালীর নাম হচ্ছে, আমি যদি একটু টান দিয়ে বলি, এই এক একটা নালীর নাম হচ্ছে সেমিনিফেরাস নালিকা। স্যার কি নালিকা, একটু খেয়াল করে শিখে ফেলো, সেমিনিফেরাস নালিকা, ঠিক আছে। এই সেমিনিফেরাস নালিকাগুলো খেয়াল করো,
তাহলে এটা যদি শুক্রাশয় হয়, শুক্রাশয়ের ভিতরে নালীগুলোর নাম কি? সেমিনিফেরাস নালিকা। কতগুলো আছে স্যার? 1000টি আছে, একটার মধ্যেই আছে 1000, তাহলে এখানেও আছে কি 1000। ঠিক আছে, তাহলে দেখো ওই সেমিনিফেরাস নালিকাগুলো কোথায় মিলিত হবে? এই সেমিনিফেরাস নালিকাগুলো, হ্যাঁ, আরও কতগুলো নালিকা থেকে মিলিত হবে। আমি এটা এই যে এই সেমিনিফেরাস নালিকাগুলো আরও কতগুলো নালিকাতে গিয়ে মিলিত হবে। এই নালিকাটাকে, ওই নালিকাগুলোকে বলা হচ্ছে, এই নালিকাগুলোকে বলা হচ্ছে, আমি একটু টান দিয়ে যদি লিখি, এই নালিকাগুলোকে বলা হচ্ছে সংগ্রাহী নালিকা। কি নালিকা? সংগ্রাহক নালিকা, যেটাকে আমরা বলতে পারি ভাসা ইফারেন্সিয়া। ভাস ইফারেন্সিয়া, সংগ্রাহক নালিকা বা কি ভাসা ইফারেন্সিয়া। ঠিক আছে, আচ্ছা, ওকে। তো এই জিনিসটা দেখো, তাহলে এই যে কতগুলো সূক্ষ্ম নালিকাগুলো, এইগুলোকে আর একটা কতগুলো বড় নালিকাতে মিলিত হয়। এই নালিকাগুলোকে কি বলবো? ভাস ইফারেন্সিয়া। ভাস ইফারেন্সিয়া, 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 বা বাংলা যদি করি তাহলে এটা হয় কি? সংগ্রাহক নালিকা। স্যার কি নালিকা? সংগ্রাহক নালিকা। ঠিক আছে, এই সংগ্রাহক নালিকাগুলো খেয়াল করো, এই সংগ্রাহক নালিকাগুলো মিলিত হবে আরেকটা নালিকাতে, সেই নালিকাটাকে বলা হয়, এই নালিকাটাকে বলা হয় আরেকটা বড় নালিকাতে মিলিত হবে, এই নালিকাটাকে বলা হয় ভাসা অ্যাপিডিডাইমিস। কিসে মিলিত হবে? অ্যাপিডিডাইমিসে মিলিত হবে। দেখো কোনটা? এই যে নালীটা, এটাকে বলা হয় অ্যাপিডিডাইমিস। অ্যাপিডিডাইমিস, অ্যাপিডিডাইমিস। ঠিক আছে, ওই অ্যাপিডিডাইমিসগুলো, এই অ্যাপিডিডাইমিসটা একটা, খেয়াল করো, একটা লম্বা নালী থেকে যুক্ত হবে। এই নালীটা দেখো, এটার নাম কি? এটা হচ্ছে মূত্রাশয়। এটা হচ্ছে কি বলতো? এটা হচ্ছে মূত্রাশয়। মূত্রাশয় থেকে যে নালীটা বেরোচ্ছে এটা মূত্রনালী, তাই না? আর এগুলো হচ্ছে ইউরেটার। এগুলোর নাম কি? ইউরেটার। তোমরা কিছু আইডিয়া আছে? এই দুই কিডনি থেকে দুইটা ইউরেটার মূত্রাশয় আসে। দুই কিডনি থেকে দুইটা ইউরেটার কোথায় আসে? মূত্রাশয়ে আসে। দেখো এটার নাম হচ্ছে কি? ইউরেটার। হ্যাঁ, এখন কথা হচ্ছে স্যার, এই ইউরেটারের উপর দিয়ে দেখো এখান থেকে কোন নালী বেরোচ্ছে? এটা তো গেল এই পর্যন্ত। যদি আমি একটু মোটা করে আঁকি, মোটা করে যদি দেই, এটাকে বলা হচ্ছে কি? অ্যাপিডিডাইমিস। এটাকে কি বলা হচ্ছে? অ্যাপিডিডাইমিস। এই যে অ্যাপিডিডাইমিস, এটাকে বলা হচ্ছে অ্যাপিডিডাইমিস। এই অ্যাপিডিডাইমিসটা আবার যে নালী থেকে যুক্ত হয়েছে এটাকে বলা হয় শুক্রনালী। এটাকে কি বলা হয়? শুক্রনালী। আচ্ছা, অ্যাপিডিডাইমিসটা আমি এখানে চিহ্নিত করি, তাহলে বুঝবা। ধরো এটা হচ্ছে অ্যাপিডিডাইমিস, আর এটা হচ্ছে ভাস ইফারেন্সিয়া। তো দেখো, এই অ্যাপিডিডাইমিসটা যে নালী থেকে মিলিত হইলো এটাকে আমরা বলতেছি শুক্রনালী। কি নালী স্যার? শুক্রনালী। এই শুক্রনালীটা মিলিত হবে কোথায় গিয়ে? এই যে দেখো ইউরেটারের উপর দিয়ে, কোথায় বলতো? ইউরেটারের উপর দিয়ে গিয়ে এটাকে যুক্ত হবে এখানে। কোথায়? এই যে এই জায়গাটাতে যুক্ত হবে। এখন স্যার এটা যদি মূত্রাশয় হয়ে থাকে, এই নালীটার নাম কি? মূত্রনালী। আমরা যে দিক দিয়ে মূত্র ত্যাগ করি, আমরা কিন্তু এই দিক দিয়ে বীর্য ত্যাগ করি, মানে আমাদের এক নাল দিয়ে দুই কাজ চালাই। ঠিক আছে, তাহলে এই যে নালীটা, এটাকে বলে মূত্রনালী। কি নালী এটা? এটা হচ্ছে মূত্রনালী। এটা হচ্ছে মূত্রনালী। ঠিক আছে, যাকে ইংলিশে বলা হয় ইউরেথ্রা। কি বলা হয়? ইউরেথ্রা। কি বলা হয়? ইউরেথ্রা। এখন তাহলে দেখো, এই যে অ্যাপিডিডাইমিসটা খেয়াল করো, এই যে এটার নাম কি? অ্যাপিডিডাইমিস। ওই অ্যাপিডিডাইমিসটা কোথায় গিয়ে মিলিত হয়েছে? শুক্রনালীতে গিয়ে মিলিত হয়েছে। এই শুক্রনালীটা গিয়ে কোথায় মিলিত হয়েছে? এই যে এটার নাম কি? ইউরেথ্রা বা মূত্রনালীতে গিয়ে যুক্ত হয়েছে। মূত্রনালী থেকে যুক্ত হয়েছে কার উপর দিয়ে গিয়ে? ইউরেটারের উপর দিয়ে গিয়ে যুক্ত হয়েছে। তাহলে এখন আমরা কি কি পাইলাম দেখি। তাহলে আমরা একদম শুরুতে কি পাইছি? এটার নাম কি? এটার নাম কি? শুক্রাশয়। এটার নাম কি? এটার নাম কি? শুক্রাশয়। আমি এই পাশে লিখে রাখতেছি, এটা হচ্ছে শুক্রাশয়। তো এটা একটা শুক্রাশয়, এটা একটা শুক্রাশয়। ঠিক আছে, তাহলে এখানে আমাকে বলো, এই শুক্রাশয় কি দিয়ে তৈরি? এটা একটা শুক্রাশয়, এটা একটা শুক্রাশয়। শুক্রাশয় কি দিয়ে তৈরি? শুক্রাশয় তৈরি হচ্ছে কতগুলা নালিকা দিয়ে। নাম কি? সেমিনিফেরাস নালিকা। কি নালিকা?
সেমিনিফেরাস নালিকা। এই সেমিনিফেরাস নালিকা কতগুলো থাকবে? তো শুক্রাশয়ের ভিতরে কোন নালিকা? সেমিনিফেরাস নালিকা। সেমিনিফেরাস নালিকা কতগুলো থাকবে? 1000টা থাকবে। ওই সেমিনিফেরাস নালিকাগুলো আবার যে নালিকা থেকে যুক্ত হবে, এই সেমিনিফেরাস নালিকাগুলো আবার যে নালিকাগুলোতে যুক্ত হবে, ওই নালিকাগুলোকে বলা হচ্ছে ভাস ইফারেন্সিয়া বা সংগ্রাহক নালিকা। এই ভাস ইফারেন্সিয়া বা সংগ্রাহক নালিকা থেকে 20টি, স্যার কয়টি থাকে? 20টি থাকবে, 20টি থাকবে, 20টি। এই সংগ্রাহক নালিকাগুলো আবার আরেকটা অংশে বা আরেকটা নালীতে গিয়ে যুক্ত হবে, যাকে বলা হয়ে থাকে অ্যাপিডিডাইমিস। এই সংগ্রাহক নালিকাগুলো আবার যে নালীতে মিলিত হচ্ছে তার নাম কি? অ্যাপিডিডাইমিস। এই চিত্র তুমি যখন পড়ো তোমার এই চ্যাপ্টার খতম হয়ে যাবে। জাস্ট এই চিত্র তুমি জাস্ট কি, যখন মন খারাপ থাকবে তুমি জাস্ট এই চিত্রটা এঁকে ফেলবা, তাতে তোমার এই চ্যাপ্টার এই জিনিসগুলো শেষ। তাহলে দেখো আমি যদি কি কি সিরিয়ালি যদি আসি, আচ্ছা আমি কালো কালি দিয়ে আঁকি, কালো দিয়ে আঁকছি দেখো। তাহলে এটার নাম হচ্ছে অ্যাপিডিডাইমিস। নাম কি? অ্যাপিডিডাইমিস। এখন কথা হচ্ছে স্যার এই অ্যাপিডিডাইমিসটা কি আবার কোন নালীতে কি মিলিত হচ্ছে? ওই অ্যাপিডিডাইমিসটা মিলিত হচ্ছে শুক্রনালীতে। কোথায় গিয়ে মিলিত হচ্ছে? শুক্রনালীতে। আবার এই শুক্রনালীটা গিয়ে কোথায় মিলিত হচ্ছে? মূত্রথলি বা ইউরেথ্রাতে গিয়ে মিলিত হচ্ছে। মূত্রনালী বা ইউরেথ্রাতে গিয়ে, মূত্রথলি না, মূত্রনালী বা ইউরেথ্রাতে গিয়ে যুক্ত হচ্ছে। তাহলে দেখো এই পর্যন্ত ক্লিয়ার কিনা? তা আমাকে বলো, শুক্রাশয়ের ভিতরে, এই যে শুক্রাশয়ের ভিতরে কি নালিকা থাকে? সেমিনিফেরাস নালিকা। কতগুলো থাকে? 1000টা থাকে। সেমিনিফেরাস নালিকা গিয়ে কোথায় মিলিত হয়? সংগ্রাহক নালিকা বা এদেরকে কি বলা হয়? ভাসাইফারেন্সিয়া। এই ভাসিফারেন্সিয়াগুলো গিয়ে মিলিত হচ্ছে কোথায়? অ্যাপিডিডাইমিস। অ্যাপিডিডাইমিস গিয়ে কোথায় মিলিত হচ্ছে? শুক্রনালীতে। তো স্যার শুক্রনালীর আটা নাম কি? ভাস ডিফারেন্সিয়া। এই শুক্রনালীর আটা নাম হচ্ছে ভাস ডিফারেন্সিয়া। তো দেখো তাহলে অ্যাপিডিডাইমিসের আগের নালীগুলোকে বলা হয় ভাস ইফারেন্সিয়া, অ্যাপিডিডাইমিসের পরেরটাকে বলা হয় ভাস ডিফারেন্সিয়া। এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু কনফার্ম করো। সামনে আরও মজা অপেক্ষা করতেছে, তোমরা জাস্ট এই জায়গাটা ক্লিয়ার কিনা? শুধু মজা করলাম, হাহা করলাম, হিহি করলাম, চলে গেলাম, পরীক্ষায় আসলে কিছু পারলাম না, তাহলে তো সমস্যা। আর এটা তো আর তুমি পরীক্ষার হলেও তো আর এগুলা ভুলে গেলেও তো আর দেখে লেখার সুযোগ নেই, তাই না? তাহলে একটু আমাকে বলো এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা? এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা বলো। আই হোপ ক্লিয়ার। হ্যাঁ, যারা মেডিকেল প্রত্যাশী, আমি আবারও বলি, যারা একদম ডেডিকেটেডলি মেডিকেলে পড়ার ইচ্ছা আছে, তারা মনোযোগ দিয়ে ক্লাসটা করে ফেলে, একটা চ্যাপ্টার শেষ হয়ে যাক, ঝামেলা কমে যাক, চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাক, ঠিক আছে? আচ্ছা, তো এই হচ্ছে আমাদের কথা। এখন এই যে শুক্রনালীগুলো আমার মিলিত হচ্ছে কোথায় গিয়ে? এই যে মূত্রনালী থেকে মিলিত হচ্ছে। স্যার এখানে তো শুধু তাহলে স্যার শুক্রাশয় না, এখানে তার অনেক কাহিনী আছে, এই জিনিসগুলো আছে। আমি যদি একটা নাম্বারিং করে দিই ভিতর থেকে বাহিরে, 1 নম্বরের ভিতরে কি আছে? সেমিনিফেরাস নালিকা। 2 নম্বরে কি আছে? ভাসাইফারেন্সিয়া। 3 নম্বরে কি আছে? অ্যাপিডিডাইমিস। 4 নম্বরে কি আছে? শুক্রনালী। শুক্রনালীগুলো মিলিত হচ্ছে কোথায়? মূত্রনালীতে। কোথায় গিয়ে মিলিত হচ্ছে? মূত্রনালীতে। ওকে, আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করো যে স্যার এখানে স্যার আরও কিছু জিনিস তো আছে। হ্যাঁ আছে, এই যে দেখো আমি যদি শোনো, আমি কিন্তু জাস্ট এক পাশেরটা আঁকতেছি, তাই বলে মনে করিও না এই পাশটা খালি থাকে। এই পাশেও এই জিনিসগুলো সেম টু সেম জিনিসগুলো এই পাশেও থাকবে, জাস্ট আমি এক পাশে এঁকে তোমাকে বুঝাচ্ছি। তো এখানে খেয়াল করো, এই জায়গাটাতে খেয়াল করো, একটু খেয়াল করো। এই দেখো এই জায়গাটাতে আরেকটা গ্রন্থি থাকে এরকম, হ্যাঁ এরকম আঙ্গুলের মতো, হ্যাঁ এরকম খাঁচকাওয়া একটা গ্রন্থি থাকে। এই পাশে একটা, ওই পাশেও একটা থাকবে। তো এই যে আঙ্গুলের মতো এই গ্রন্থিটা থাকে, এটার নাম হচ্ছে সেমিনাল ভেসিকল। এটার নাম কি? সেমিনাল ভেসিকল। আমি যদি একটু টান দিয়ে এখানে লিখে দিই, এটার নাম হচ্ছে সেমিনাল ভেসিকল। কি নাম? সেমিনাল ভেসিকল। ঠিক আছে, তো এটার নাম সেমিনাল ভেসিকল। এই পাশেও থাকবে, এই পাশেও থাকবে। আচ্ছা, তাহলে আমরা 6 নম্বর একটা পেয়ে গেলাম, সেমিনাল ভেসিকল। এখন কথা হচ্ছে দেখো, এই যে দেখো এটা তো মূত্রনালী বা ইউরেথ্রা। এই মূত্রনালীর দুই পাশে দুইটা আছে। এই দুইটার নাম কি স্যার? এই দুইটার নাম হচ্ছে, এগুলাকে বলা হয়ে থাকে, হ্যাঁ এটাকে বলা হয়ে থাকে, এটাগুলোকে আমি লাস্টের দিকে রাখতেছি 7 নম্বর। এটাকে আমরা বলবো হচ্ছে বালভো ইউরেথ্রাল গ্রন্থি বা কাউপারের গ্রন্থি। নাম কি? বালভো ইউরেথ্রাল গ্রন্থি। নাম হচ্ছে বালভো, যেহেতু এটা ইউরেথ্রার সাথে যুক্ত আছে, যেহেতু এটা অনেকটা দেখতে বাল্বের মতো, এই যে বাতি এই বাল্বের মতো যেহেতু দেখায়, তাই এটা নাম হচ্ছে বালভো। আর যেহেতু ইউরেথ্রার সাথে যুক্ত আছে, তার নাম হচ্ছে বালভো ইউরেথ্রাল। নাম কি? বালভো ইউরেথ্রাল। খেয়াল করো, বালভো ইউরেথ্রাল।
নাম হচ্ছে ভালভো ইউরেথ্রাল গ্রন্থি। ভালভো ইউরেথ্রাল গ্রন্থি কি নাম? ভালভো ইউরেথ্রাল গ্রন্থি। আর তাহলে ভালভো ইউরেথ্রাল গ্রন্থি কয়টা? এই পাশে একটা, এই পাশে একটা, দুইটা ভালভো ইউরেথ্রাল গ্রন্থি। আর এইখানে দেখো এটা 7 নম্বর, এইখানে একটা গ্রন্থি আছে, এটা হচ্ছে খেয়াল করো এই গ্রন্থিটার নামে যে এটার নাম হচ্ছে, হ্যাঁ এটার নাম হচ্ছে প্রোস্টেট গ্রন্থি। কি গ্রন্থি? প্রোস্টেট গ্রন্থি। বয়স যখন বেশি হয়ে যাবে, প্রোস্টেট গ্রন্থি খেয়াল করো, বয়স যখন বেশি হয়ে যাবে তখন এই প্রোস্টেট গ্রন্থিটা বড় হয়ে যায়। হ্যাঁ, বিভিন্ন কারণে হয়। তো এই প্রোস্টেট গ্রন্থিটা যখন বড় হয় তখন এই প্রোস্টেট গ্রন্থির মধ্য দিয়ে কি বেরোচ্ছে? মূত্রনালী বেরোচ্ছে না? তো প্রোস্টেট গ্রন্থি যখন বড় হয়ে যায় তখন মূত্রনালীটা চিপায়া যায়, সরু হয়ে যায়, তখন কি মূত্রটা ক্লিয়ার হয় না। এটা বাংলাদেশের এখন প্রায় মানে অনেক লোকেরই এটা হচ্ছে। এটা বয়স্কদের ক্ষেত্রে 60-65 পার হয়ে গেছে যাদের বয়স, মুরব্বীরা থাকলে তোমরা জানতে পারবা এই প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে গেছে, অনেকে শুনবা। এই প্রোস্টেট গ্রন্থিটা বড় হয়ে গেলে এই মূত্রনালীটা সরু হয়ে যায়, তখন মূত্রটা ক্লিয়ার হয় না। হ্যাঁ, সারা রাত একটু একটু করে মূত্র পড়ে বা একটু পর পর বাথরুমে যেতে হয়। তো যাই হোক, এই গ্রন্থিটার নাম হচ্ছে কি? এই গ্রন্থিটার নাম কি? প্রোস্টেট গ্রন্থি। এই গ্রন্থিটার নাম কি? আচ্ছা, এখন আমরা আসবো এই জায়গাটাতে। এই যে স্যার আমরা শুক্রাশয় পড়লাম, এই শুক্রাশয়ের মধ্যে কি আছে স্যার? এই শুক্রাশয়ের মধ্যে একটু খেয়াল করি। আর স্যার এই শুক্রাশয়টা কি দিয়ে আবৃত থাকবে? হ্যাঁ, শুক্রাশয়টা নিশ্চয়ই এইভাবে খোলামেলা থাকবে না। হ্যাঁ, শুক্রাশয়টা একটা এর ভিতর থলির মধ্যে থাকবে। শুক্রাশয়টা কিসের মধ্যে থাকবে? একটা থলির মধ্যে থাকবে। এই যে শুক্রাশয়টা দেখতে পাচ্ছি, এই যে শুক্রাশয়টা থলির মধ্যে থাকবে, এই থলিটাকে বলা হয়ে থাকে স্ক্রোটাম। এই থলিটাকে কি বলা হয়ে থাকে স্যার? স্ক্রোটাম বলা হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা, এটাকে স্ক্রোটাম বলা হয়ে থাকে। হ্যাঁ, স্ক্রোটাম বলা হয়ে থাকে, যেটাকে আমরা পরিচিত অন্ডতলি নামে পরিচিত। হ্যাঁ, এই অন্ডতলি বা স্ক্রোটাম থাকে। ঠিক আছে, আচ্ছা, স্ক্রোটাম বা অন্ডতলির মধ্যে থাকে। এইটাও কিন্তু স্ক্রোটাম বা অন্ডতলির মধ্যে থাকবে, এবং দুইটা থলি। হ্যাঁ, খেয়াল করো, এই যে দুইটা জিনিসই কিন্তু একটা থলি কিন্তু মাঝখানে একটা পর্দা থাকবে। মাঝখানে একটা কি থাকবে? মাঝখানে একটা পর্দা থাকবে। দুইটা থলি কানেক্টেড, দুইটা থলি কিন্তু এটার পেছন দিক দিয়ে এটা কানেক্টেড থাকবে। ঠিক আছে, দুইটা থলি, ছেলেরা তো ভালো বলতে পারবে, তো তোমরা তো বুঝেই গিয়েছো। দুইটা থলি কানেক্টেড থাকবে, মাঝখানে একটা ব্যবধায়ক থাকবে। মাঝখানে একটা কি থাকবে? জিনিসটা যদি আমি এখানে দেখাই, এই একটা শুক্রাশয়, এই একটা শুক্রাশয়, এই দুইটা শুক্রাশয় এইভাবে দুইটা থলির মধ্যে থাকবে। হ্যাঁ, দুইটা থলির মধ্যে থাকবে, থলি দুইটা কানেক্টেড থাকবে, মাঝখানে একটা ব্যবধায়ক থাকে। মাঝখানে একটা কি থাকে? ব্যবধায়ক থাকে। তাহলে এইটাকে বলা হয়, এই থলিটাকে বলা হচ্ছে, স্ক্রোটাম বা অন্ডথলি। স্ক্রোটাম বা কি থলি? অন্ডথলি। ওকে, এখন স্যার কথা হচ্ছে, ঠিক আছে আপনি স্ক্রোটামের কথা বলছেন, এখন এই স্ক্রোটামটার এই জায়গাটা গেল, আর এই জায়গায় আমরা চলে আসি। এই যে আমরা ভিতরে মূত্রথলিটার কথা বলছি, এখন কি শুধু মূত্রথলি থাকে? না, মূত্রথলির বাইরে এই অংশটা তো থাকে, এই অংশটা থাকে। শুধু মূত্রথলি না, এই দুই পাশে এই অংশগুলো থাকবে। স্যার এই অংশটার নাম কি? এই অংশটার নাম হচ্ছে শিশ্ন। এই অংশটার নাম কি? শিশ্ন, যেটাকে আমরা একদম পরিচিত ভাষায় আমরা জানি, সেটাকে বলা হয়ে থাকে পুরুষাঙ্গ। কি বলা হয়ে থাকে? পুরুষাঙ্গ বলা হয়ে থাকে। তাহলে আমি এখানে লিখছি, এটাকে এই জিনিসটাকে আমরা শিশ্ন বা কি বলে থাকি? শিশ্ন বা পরিচিত নামে আমরা পুরুষাঙ্গ বলে থাকি। ঠিক আছে, তাহলে দেখো এই শিশ্ন বা পুরুষাঙ্গ। এখন এই পুরুষাঙ্গের সামনে কিছু বিষয় আছে, একটু খেয়াল করো। এই যে দেখো, এটা কি? তাহলে আমরা বলতে পারি ভিতরের যে নালীটা, এটা হচ্ছে মূত্রনালী। মূত্রনালীটা যার ভিতর দিয়ে গেছে তাকে আমরা শিশ্ন বা পুরুষাঙ্গ বলি। এই যে এই জিনিসটা এবং এই জিনিসটা, এদেরকে আমরা কি বলবো? শিশ্ন বা পুরুষাঙ্গ বলবো। মানে এখানে পুরো জিনিসটাকে আমরা একত্রে বলতেছি শিশ্ন, আর এর ভিতর দিয়ে গেছে মূত্রনালী। এটা তোমরা বুঝতে পেরেছ। এখন এই জায়গাতে কয়েকটা জিনিস আছে, একটু খেয়াল করো। এখানে বলা হচ্ছে এই শিশ্নটার গোড়ার দিকে এটাকে বলা হয় থেকে শিশ্ন মূল। মানে শিশ্নটার গোড়ার দিকে অংশটাকে কি বলা হয়? শিশ্ন মূল বলা হয়ে থাকে। আর বাকি অংশটাকে কি বলা হয়ে থাকে? শিশ্ন দেহ বলা হয়ে থাকে। তো গোড়ার দিকে এটাকে বলা হয় শিশ্ন মূল, বাকি অংশটাকে বলা হয়ে থাকে কি? দেহ। ঠিক আছে, আচ্ছা, এখানে আরেকটা জিনিস খেয়াল করো। এই যে একদম উপরের দিকে, এই যে একদম শীর্ষে একদম আগাতে এই অংশটাকে বলা হয়ে থাকে, এটাকে বলা হয়ে থাকে গ্ল্যান্স পেনিস। কি বলা হয়ে থাকে? গ্ল্যান্স পেনিস। শিশ্নের ইংরেজি যেমন পেনিস,
পুরাটাকে আমরা বলি শিশ্ন বা পেনিস। ঠিক তার সামনের দিকে যে অংশটা ফোলা থাকবে তাকে আমরা কি বলবো? গ্ল্যান্স পেনিস। স্যার কি পেনিস? গ্ল্যান্স পেনিস। তাহলে একদম আগাটাকে আমরা কি বলবো? গ্ল্যান্স পেনিস। এবং এটা কিন্তু খুবই সেন্সিটিভ। ছেলেরা জানবা, গরম পানি পড়লে এখানে বোঝা যায়, ঠিক আছে? মুসলমানি করার পরে তো মানে গরম পানি দেওয়া হয়েছিল নিশ্চয়ই, তখন কিন্তু বোঝা গেছে এটা সেন্সিটিভিটি কত। হ্যাঁ, এটা অনেক সেন্সিটিভ একটা জিনিস। কেন সেন্সিটিভ? কারণ এখানে অসংখ্য স্নায়ুর প্রান্তভাগ এখানে এসে উন্মুক্ত হয়েছে। অসংখ্য স্নায়ুর প্রান্তভাগ এই জায়গাটা এসে কি হয়েছে? উন্মুক্ত হয়েছে। তো এটা অনেকটা সেন্সিটিভ বা সংবেদী, কারণ অনেকগুলো স্নায়ুর প্রান্তভাগ এখানে এসে যুক্ত হয়েছে। তাহলে একদম এই যে আগাটা বলতেছে এটাই হচ্ছে কি? তাহলে শিশ্নের বা পুরুষাঙ্গের একদম শীর্ষ অঞ্চলটাকে আমরা কি বলবো? গ্ল্যান্স পেনিস বলবো। এখন গ্ল্যান্স পেনিসটা কিন্তু একটা ত্বক দিয়ে আবৃত থাকে। গ্ল্যান্স পেনিস একটা ত্বক বা আবরণ দিয়ে আবৃত থাকে। এই যে দেখো নীলকালি দিয়ে যেটা আমরা আঁকছি, যদিও এটা ত্বক নীল কালির হয় না, এটাও কি হয়? কালোদের ক্ষেত্রে কালো, ফর্সাদের ক্ষেত্রে ফর্সা হবে আর কি। তো এটা যদি আমরা মুছে দিই, হ্যাঁ, এটা আসলে আমি এখন মুছে দিচ্ছি, কিন্তু একটা ছেলের যখন এটাকে মুছে ফেলা হয়, কেটে ফেলা হয়, তখন এটা বোঝা যায় কত কষ্ট। এখন সহজে মুছে দিচ্ছি, কিন্তু এইটা কিন্তু মুসলমানি করার সময় এই অংশটাই কিন্তু কাটা হয়। আর এই অংশটার নাম কি? এই অংশটার নাম হচ্ছে প্রিপিউস। এই অংশটার নাম কি? প্রিপিউস। অর্থাৎ গ্ল্যান্স পেনিসটা যে ত্বক দিয়ে আবৃত থাকে, এটার নাম হচ্ছে প্রিপিউস। নাম কি এটা? প্রিপিউস। এই প্রিপিউসটাই কেটে ফেলে দেওয়া হয়, যেটাকে মুসলমানের সময় এরা মুসলিম, হ্যাঁ, এবং সম্ভবত খ্রিস্টানরাও এটা করে। তো এই হচ্ছে প্রিপিউস। তাহলে আমরা এই পার্টে শুধুমাত্র শুক্রাশয় বা ভিতরের নালিকা নিয়ে কথা বললাম। আর এই পাশটাতে আমরা কথা বলছি শুক্রাশয়টা যে থলির মধ্যে থাকে। এই লাইভ চলতেছে ঠিক মতো? হ্যাঁ, তো শুক্রাশয়টা যে নালীর মধ্যে থাকে, একটু দাঁড়াও, দেখো, হ্যাঁ, খেয়াল করো এই শুক্রাশয়টা। তাহলে আমরা এই পাশে যেটা পড়লাম হচ্ছে শুক্রাশয়টা যে থলির মধ্যে থাকে, যে থলিটার নাম হচ্ছে স্ক্রোটাম। আর এই মূত্রথলিটা যে অঙ্গের ভিতর দিয়ে যায়, সে অঙ্গটার নাম হচ্ছে শিশ্ন বা পুরুষাঙ্গ। আর পুরুষাঙ্গের সামনের দিকের এই অংশটাকে বলা হচ্ছে গ্ল্যান্স পেনিস। আর পেনিসটা যে চামড়া দিয়ে ঢাকা থাকে, ওই চামড়াটার নাম, সংক্ষেপে চামড়া যদি বলি তাহলে বুঝবা, এটাকে বলে প্রিপিউস, যেটা কেটে ফেলা হয়। তাহলে এই যে দেখো, এই পাশে যা যা বললাম এগুলোকে বলা হয়ে থাকে বহির্যৌনাঙ্গ। কি বলা হয়ে থাকে? বহির্যৌনাঙ্গ বলা হয়ে থাকে, ঠিক আছে? এটাকে বহির্যৌনাঙ্গ বলা হয়ে থাকে এক নামে। এই দুইটা জিনিসকে একত্রে কি বলবো আমরা? বহির্যৌনাঙ্গ বলা হয়ে থাকে, ঠিক আছে? এখন আমাকে একটু বলো এই জিনিসগুলো বুঝছো কিনা, বলো। এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু কনফার্ম করো। এই পর্যন্ত বুঝে গিয়েছো? আশা করি বুঝছো। এখন এই তো, এখানে আর কোনো সমস্যা থাকার কথা না। তাহলে আমরা যদি বেসিক্যালি পুরো জিনিসটা আমি আবার একটু বলি, একটু মনোযোগ দিয়ে একটু ভালো করে শোনো। আমরা মানুষের প্রজনন পড়তেছি, মানব জীবনের ধারাবাহিকতাটা হয় প্রজননের মাধ্যমে। প্রজননটা কী দিয়ে হয়? শুক্রাণু প্লাস ডিম্বাণু মিলিত হয়ে জাইগোট তৈরি হয়, জাইগোট থেকে একটা মানব শিশু জন্ম হয়, ঠিক আছে? এখন কথা হচ্ছে, স্যার এই যে শুক্রাণুটা তৈরি হয়, শুক্রাণু কোথায় তৈরি হয়? ছেলেদের কোন অঙ্গে? প্রধান যে অঙ্গটা সেটাই হচ্ছে শুক্রাশয়। এই যে শুক্রাশয় থেকে আমরা স্টার্ট করব। এই শুক্রাশয়ের ভিতর কতগুলা নালী আছে? 1000টা নালী আছে। কতগুলা নালিকা? ওই যে দেখো, এই যে শুক্রাশয়ের ভিতর, তাহলে দুইটা শুক্রাশয় থাকবে। প্রথম কথা হচ্ছে কি, দুইটা শুক্রাশয় থাকবে। শুক্রাশয়ের ভিতর কতগুলা নালিকা থাকে? কতগুলা নালিকা? 1000টা। একটা শুক্রাশয়ের মধ্যেই 1000টা নালিকা থাকে, যাদের নাম হচ্ছে সেমিনিফেরাস নালিকা। কি নালিকা? সেমিনিফেরাস নালিকা। এই বলো, মনে মনে বলো, কি নালিকা? সেমিনিফেরাস নালিকা। কতগুলো থাকবে? 1000টা থাকবে। ওই 1000টা সেমিনিফেরাস নালিকা, সেটা আবার কতগুলো নালিকা থেকে যুক্ত হবে। সেমিনিফেরাস নালিকাগুলো আর কতগুলো নালিকাতে যুক্ত হবে? ওই নালিকাগুলোকে বলা হয় সংগ্রাহী বা সংগ্রাহক নালিকা। কি নালিকা? সংগ্রাহক নালিকা। ইংলিশে বললে
ভাসিফারেন্সিয়া, ইংলিশে বললে কি ভাসিফারেন্সিয়া। তাহলে এই সেমিনিফেরাস নালিকা যদি 1000টা থাকে, ভাসিফারেন্সিয়া বা সংগ্রাহক নালিকা থাকবে কি এটা 20টা। এই যে 20টা লেখা আছে, এই ভাসিফারেন্সিয়াটা আবার যে নালীর সাথে যুক্ত হচ্ছে, এই ভাসিফারেন্সিয়াটা যে নালীর সাথে যুক্ত হচ্ছে এটাকে বলা হয়ে থাকে অ্যাপিডিডাইমিস। স্যার কি বলা হয়? অ্যাপিডিডাইমিস। স্যার কি বলা হয়? অ্যাপিডিডাইমিস। তাহলে আমরা কি পেলাম? শুক্রাশয়ের ভিতরে আছে সেমিনিফেরাস নালিকা, তারপরে কি আছে ভাসিফারেন্সিয়া বা সংগ্রাহক নালিকা, তারপরে কি আছে অ্যাপিডিডাইমিস। ওই অ্যাপিডিডাইমিসটা যে নালীর সাথে যুক্ত তাকে বলবো আমরা শুক্রনালী। শুক্রনালীকে ইংলিশে কি বলো? ভাস ডিফারেন্সিয়া। তাহলে দেখো ভিতরে আছে সেমিনিফেরাস, তারপরে আছে ভাসিফারেন্সিয়া, তারপরে আছে অ্যাপিডিডাইমিস, তারপরে হচ্ছে ভাসা ডিফারেন্সিয়া বা শুক্রনালী। তাহলে দেখো সহজে মনে রাখতে পারো এইভাবে, অ্যাপিডিডাইমিসের আগে হচ্ছে ভাস ইফারেন্সিয়া, অ্যাপিডিডাইমিসের পরে হচ্ছে ভাস ডিফারেন্সিয়া। তো ইফারেন্সিয়ার নামই হচ্ছে সংগ্রাহক নালিকা, ডিফারেন্সিয়ার নাম হচ্ছে শুক্রনালী। তো এই শুক্রনালীটা কি কোথায় মিলিত হচ্ছে? মূত্রনালীতে গিয়ে মিলিত হচ্ছে। কোথায় মিলিত হচ্ছে? মূত্রনালীতে গিয়ে মিলিত হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এখন এই মূত্রনালীর দুই পাশে আবার কি আছে? বাল্ব শেপের বাল্বো ইউরেথ্রাল গ্রন্থি। দুইটা কি শেপ? বাল্ব শেপের কি গ্রন্থি? বাল্বো ইউরেথ্রাল গ্রন্থি। আর মূত্রনালীর পেছনের দিকে একটা গ্রন্থি আছে যার নাম, মূত্রনালীর পেছনের দিকে একটা গ্রন্থি আছে যার নাম প্রোস্টেট গ্রন্থি। কি গ্রন্থি? প্রোস্টেট গ্রন্থি। আবার এখানে খেয়াল করো, এই যে নালীটা, এই যে নালীটার নাম কি? শুক্রনালী। এই শুক্রনালীর এই পাশটাতে যুক্ত আছে সেমিনাল ভেসিকল। এ কি যুক্ত আছে বলো? সেমিনাল ভেসিকল যুক্ত আছে। এই যে দেখো সেমিনাল ভেসিকল যুক্ত আছে। এইগুলো আমাদের ভিতরকার নালী বা অঙ্গসমূহ। এখন আমরা চলে আসি সবার বাইরে কি থাকে। এখন বাইরে কি থাকে দেখো, আমি যদি সবার বাইরে বলি, যদি শুক্রাশয়ের বাইরে একটা থলির মতো অংশ থাকে, একে আমরা বলে থাকি স্ক্রোটাম। কি বলে থাকি? স্ক্রোটাম। এই স্ক্রোটাম যার বাংলা হচ্ছে অন্ডথলি। অন্ডকোষ থাকে, তো এই দুটাকে অন্ডকোষও বলা হয়। এই অন্ডকোষ থাকে যেখানে, এটাকে অন্ডথলি বলা হয়। এখন এদেরকে এখন স্ক্রোটাম বললাম, আর এই যে মূত্রনালীটা যে অঙ্গটার মধ্য দিয়ে বের হয় সে অঙ্গটাকে বলা হয় থেকে শিশ্ন বা পুরুষাঙ্গ, যার শীর্ষটাকে বলা হচ্ছে গ্ল্যান্স পেনিস, আর এটা যে চামড়া দিয়ে ঢাকা থাকে তাকে বলা হচ্ছে প্রিপিউস। তাহলে এই পাশে আমরা যা বললাম সবকটাকে একত্রে, স্ক্রোটাম 1 নম্বরে, স্ক্রোটাম 2 নম্বরে বললাম শিশ্ন। স্ক্রোটাম আর শিশ্ন এরা হচ্ছে বহির্জনাঙ্গের অংশ, বহির্জনাঙ্গের অংশ। ঠিক আছে? আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। এখন আমি যদি কয়েকটা ইনফরমেশন একটু করে লিখে দিই, আমরা এই একটা পাশ আমি যদি একটু বলি, এটা যদি একটু লিখে দিই ইনফরমেশনগুলো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আমি এটা মুছতেছি, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নোট করে ফেলবা। ঠিক আছে? এখন আমি একটু এই জায়গাতে আসি যে প্রথমে স্যার কী আছে একটু বলেন। প্রথমে দেখি, প্রথমে কী আছে বলো তো? প্রথমে আছে হচ্ছে শুক্রাশয়। একদম শুরুতে কি আছে? 1 নম্বরে কি আছে? শুক্রাশয় আছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে 1 নম্বরে আমরা কি পাইলাম? আমরা কি দিয়ে স্টার্ট করছিলাম? শুক্রাশয় দিয়ে স্টার্ট করছিলাম, শুক্রাশয়। ঠিক আছে? এখন শুক্রাশয়ের ভিতরে কি কি আছে আমি জাস্ট এটা নোট করে দিচ্ছি, যা পড়াচ্ছি এখন তাই লিখতেছি। এখানে তার আগে আমাকে একটু জানতে হবে শুক্রাশয়ের লম্বা কতটুকু। শুক্রাশয়ের লম্বা হচ্ছে 4 সেন্টিমিটার। কত? এই যে শুক্রাশয় কত? 4 সেন্টিমিটার। এবার বিভিন্ন বই পড়লে এর লেন্থটা ছোট বড় হবে। এখন এটা কারণ, দুইটা কারণ হতে পারে। একটা হচ্ছে মানে যেখান থেকে পারে সেখান থেকে লিখে দিছে। 2 নম্বর হচ্ছে সবার তো আর একরকম থাকে না, যারটা যেরকম এরকম লিখে দিছে। তাহলে দেখো আমি তোমাদেরকে এই জন্য বলি বিভিন্ন বই ফলো করার দরকার নেই, যে কোনো একটা বই ফলো করো। প্রাণীবিজ্ঞানের ক্ষেত্রে আজমলটা ফলো করো। তুমি যদি শুধু আজমল ফলো করো, ঠিক আছে, তাহলে তোমার এই বইয়ের বাইরে থেকে আসলেও ওই ধারণা থেকে তুমি বাইরের ইনফরমেশনগুলো দিতে পারবা না। এক একটা জায়গায় যদি শিখো তুমি কনফিউজড হয়ে গিয়ে কিছু মনে রাখতে পারবা না। ঠিক আছে? তাহলে দেখো ওই শুক্রাশয়ের লম্বা কতটুকু খেয়াল করো? 4 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? শুক্রাশয় লম্বা কত? 4 সেন্টিমিটার। আর ওজন কত? 10 থেকে 12 গ্রাম। ওজন কত? আচ্ছা, এটা ইংলিশে লিখি 4 সেন্টিমিটার, আর ওজন হচ্ছে 10 থেকে 12 গ্রাম। ওজনটা হচ্ছে কত? ওজন হচ্ছে 10 থেকে কত গ্রাম? 12 গ্রাম। এটা হচ্ছে আমাদের প্রথম শুক্রাশয় নিয়ে আমাদের প্রথম জানা হলো। তারপর এটা কিসের? তারপরে আমরা যদি বলি এখানে কি থাকবে বলতো দেখি। এখানে সেমিনিফেরাস নালিকা থাকবে। শুক্রাশয়ের ভিতর কি থাকবে? সেমিনিফেরাস নালিকা থাকবে। কতগুলা? সেমিনিফেরাস নালিকা থাকবে কতগুলা বলো? 1000টা। সেমিনিফেরাস নালিকা থাকবে কয়টা? 1000টা থাকবে। আচ্ছা, এই সেমিনিফেরাস নালিকাগুলো মিলিত হয় কি তৈরি করে? এই সেমিনিফেরাস নালিকাগুলো এরকম মানে একটার সাথে যেহেতু এরা এরকম এরা একটা জাল গঠন করে।
হ্যাঁ, এরা কি গঠন করে? জাল গঠন করে। সেমিনিফেরাস নালিকাগুলো কি গঠন করে বলো? হ্যাঁ, জালিকার মতো সৃষ্টি হয়, অনেকগুলো নালিকা তো প্যাচ ট্যাচকে জালিকা গঠন করে, যাকে বলা হয় এরা রেটিটেস্টিস গঠন করে। কি গঠন করে? রেটিটেস্টিস। জালিকা মানে কি? রেটিটেস্টিস, রেটিটেস্টিস। রেটিটেস্টিস গঠন করে। এখানে রেটি মানে জাল, রেটিকুলো মানে রেটি মানে জাল, টেস্টিস মানে শুক্রাশয়, শুক্রাশয়ের জাল। তাহলে দেখো সেমিনিফেরাস নালিকাগুলো রেটিটেস্টিস গঠন করে। ঠিক আছে, তারপরে আমরা দৈর্ঘ্য করলাম, ওজনের কথা বললাম, সেমিনিফেরাস নালিকার কথা বললাম। তারপরে দেখো এর আগে কোথায় মিলিত হয়? এই সেমিনিফেরাস নালিকাগুলো সংগ্রাহিক নালিকাতে মিলিত হয়। হ্যাঁ, সেমিনিফেরাস নালিকা কোথায় মিলিত হয়? সেমিনিফেরাস নালিকা আমি সংক্ষেপে লিখতেছি, সেমিনিফেরাস, সেমিনিফেরাস, সেমিনিফেরাস নালিকা কোথায় মিলিত হয় বলো? নালিকাগুলো সংগ্রাহী নালিকাতে মিলিত হয়। সংগ্রাহী, সংগ্রাহী নালিকা মানে কি? ওই যে এই যে একটু আগে তোমরা পড়ছো, ইভাস ইফারেন্সিয়া বা সংগ্রাহী নালিকাতে মিলিত হয়। সংগ্রাহী নালিকাতে মিলিত হয়, সংগ্রাহী নালিকাতে মিলিত হয়। এদেরকে কি বলা হয়? এদের একটা নাম আছে, কি বলা হয়? ভাস ইফারেন্সিয়া, ভাস ইফারেন্সিয়া, ভাস ইফারেন্সিয়া। এদেরকে কি বলা হয়? তুমি যদি চিত্রটা যদি একটু খেয়াল করো তো তোমার কাছে এগুলো মনে রাখা একদম ইজি। হ্যাঁ, তো ভাস ইফারেন্সিয়া মিলিত হয়। এরা কতগুলো থাকবে? এই ভাস ইফারেন্সিয়া বা সংগ্রাহী নালিকা কয়টা থাকবে? হ্যাঁ, ভাস ইফারেন্সিয়া বা সংগ্রাহী নালিকা কয়টা থাকবে? 20টি থাকে, 20টি। ঠিক আছে, আচ্ছা, আশা করি তোমরা এটা বুঝে গিয়েছো। এবং এটা দৈর্ঘ্যগত, এটা দৈর্ঘ্য হচ্ছে ভাস ইফারেন্সিয়ার দৈর্ঘ্যগত, ভাস ইফারেন্সিয়ার দৈর্ঘ্যগত 4 থেকে 6 মিলিমিটার। 4 থেকে কত? 6 মিলিমিটার। ঠিক আছে, 4 থেকে কত? 6 মিলিমিটার। আচ্ছা, এখন এই সেমিনিফেরাস নালিকা আসলে কি করে? ওই সেমিনিফেরাস নালিকাগুলোই মূলত শুক্রাণু তৈরি করে। এই যে নালিকাগুলো দেখতেছি না আমরা, ছোট 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 নালিকা, এর ভিতর থেকে কি তৈরি হয়? এভাবেই শুক্রাণুগুলো তৈরি হয়। সেমিনিফেরাস নালিকার কাজ কি? ওই যে নালিকাগুলোর ভিতরেই শুক্রাণু তৈরি হয়, শুক্রাণু তৈরি করা। এর কাজ কি? আমরা যদি বলি এর কাজ কি? শুক্রাণু তৈরি করা। হ্যাঁ, সেমিনিফেরাস নালিকা, সেমিনিফেরাস, সেমিনিফেরাস নালিকা কি তৈরি করে? শুক্রাণু তৈরি করে, শুক্রাণু তৈরি করে। ঠিক আছে, আচ্ছা, এই তো গেল আমাদের একটা জিনিস। এখন আর একটা জিনিস তোমাদের এখানে মাথায় রাখতে পারো। হ্যাঁ, এখানে এই যে সেমিনিফেরাস নালিকাগুলো, এই যে সেমিনিফেরাস নালিকাগুলো কতগুলো কোষের মধ্যে ডুবানো থাকে। ওই কোষগুলোর নাম হচ্ছে ল্যাডিক কোষ বা ইন্টারস্টিশিয়াল কোষ। কি কোষ? ল্যাডিক কোষ বা ইন্টারস্টিশিয়াল কোষ। কি কোষ? ল্যাডিক কোষ বা ইন্টারস্টিশিয়াল কোষ। তাহলে এটা একটু মনে রাখতে পারো। হ্যাঁ, সেমিনিফেরাস নালিকাগুলো ল্যাডিক কোষ বা ইন্টারস্টিশিয়াল কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ মানে ডুবানো থাকে। সেমিনিফেরাস নালিকাগুলো, সেমিনিফেরাস, সেমিনিফেরাস নালিকাগুলো, নালিকাগুলো ল্যাডিস, সরি ল্যাডিক কোষ, নট ল্যাডিস, ল্যাডিক কোষ। এটার একটা নাম হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। ল্যাডিক কোষ বা ইন্টারস্টিশিয়াল, ইন্টারস্টিশিয়াল কোষে নিমজ্জিত থাকে, নিমজ্জিত থাকে। ঠিক আছে, ল্যাডিক কোষ বা কি ইন্টারস্টিশিয়াল কোষে নিমজ্জিত থাকে। আচ্ছা স্যার, এই ল্যাডিক কোষগুলো টেস্টোস্টেরন করে। আচ্ছা আমাকে বলো, এই শুক্রাশয়ের ইংলিশ কি? যারা একটু অনলাইনে ঘাটাঘাটি করো এইসব নিয়ে তারা তো জানার কথা। দেখো টেস্টিস, টেস্টিসের এই শুক্রাশয়ের ইংলিশে হচ্ছে কি? শুক্রাশয়ের ইংলিশে হচ্ছে টেস্টিস। শুক্রাশয়কে, শুক্রাশয়ের ইংলিশে কি? শুক্রাশয়ের ইংলিশে হচ্ছে টেস্টিস। তো দেখো টেস্টিসের মধ্যে কোন কোষ আছে বলছিলাম আমরা? তো এই যে শুক্রাশয়ই পড়তেছি, টেস্টিসে পড়তেছি। টেস্টিসের মধ্যে কোন কোষ আছে? ল্যাডিক কোষ বা ইন্টারস্টিশিয়াল কোষ। এই ল্যাডিক কোষ বা ইন্টারস্টিশিয়াল কোষ থেকে কি করিতে হয়? এসব কোষ থেকে একটা হরমোন করিতে হয়। এসব কোষ থেকে টেস্টোস্টেরন হরমোন করিতে হয়। কী করেন? টেস্টোস্টেরন, টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ করে, হরমোন ক্ষরণ করে, ক্ষরণ করে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মোটামুটি শুক্রাশয় নিয়ে কথাবার্তা। আর একটা গুরুত্বপূর্ণ কথা যে প্রতিটি শুক্রাশয়
প্রতি সেকেন্ডে 1500 শুক্রাণু তৈরি করে। চিন্তা করা যায়? হ্যাঁ, প্রতি সেকেন্ডে, এই যে প্রত্যেকটা শুক্রাশয় প্রতি সেকেন্ডে 1500 শুক্রাণু তৈরি করে। এই লাইনটা একটু লিখে রাখবা, কতশো বলো তো? আমরা এখানে জায়গা নাই, তুমি তারপর আমি লিখে দিচ্ছি এখানে। প্রতিটি শুক্রাশয় কি প্রতি সেকেন্ডে, প্রতিটি শুক্রাশয় প্রতি সেকেন্ডে, হ্যাঁ প্রতি সেকেন্ডে কী করবে? প্রতি সেকেন্ডে শুক্রাশয় প্রতি সেকেন্ডে কতগুলা? 1500 শুক্রাণু তৈরি করে, ঠিক আছে? এখন কিছু যারা বুদ্ধিজীবী যারা আছে এরা একটু সন্দেহ পোষণ করবে, আর না হলে হ্যাঁ এরকম জিজ্ঞেস করার চেষ্টা করে, স্যার এত শুক্রাণু তৈরি করে এগুলো যায় কোথায়? তাহলে দেখো এই যে শুক্রাণুগুলো তৈরি হবে প্রতি সেকেন্ডে 1500, তার মানে স্যার এই শুক্রাণু এটা যাবে কোথায়? দেখো শুক্রাণুগুলো বডি সিস্টেম অনুযায়ী এগুলো আবার কী হয়ে যায়? আবার নিঃশেষ হয়ে যায়, ঠিক আছে? আর যদি মানে যেমন আমাদের শরীরে কী তৈরি হচ্ছে? লোহিত রক্তকণিকা তৈরি হচ্ছে না? আর লোহিত রক্তকণিকা তৈরি হলে কি হয়? 120 দিন পর ধ্বংস হয়ে যায় না? হ্যাঁ, ঠিক কীভাবে এরাও কি হইতে পারে? ওই শুক্রাণুগুলো প্রতি সেকেন্ডে 1500 তৈরি হলেও তোমার এখানে মানে খুশিতে লাভ দেওয়ার দরকার নেই, বা এখানে করার দরকার নেই যেগুলো স্যার এতগুলো স্যার কোথায় বা কী হয় না হয়, এগুলো ধ্বংস হয়ে যায়। হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে, এটা আমি ইনডাইরেক্টলি বলতেছি, ডিরেক্টলি বলতেছি না, কলসি যদি ভরে যায় পানি তো পড়বেই, তাই না? তো এরকম কিছু একটা হবে এখানে, এটা তো তোমরা ছেলেরা যারা জানোই, ঠিক আছে? আমরা একটু সামনের দিকে যাই। আচ্ছা, তারপরে এই হচ্ছে আমাদের শুক্রাশয় সম্পর্কে কথা বললাম। এখন আমরা চলে যাই হচ্ছে এপিডিডাইমিসে। কোথায় যাব আমরা? এপিডিডাইমিস। ঠিক আছে, আমরা এখন এপিডিডাইমিসে যাই। কারণ শুক্রাশয়ের আমরা কি আলোচনা করে ফেলছি? শুক্রাশয়ে আমরা সেমিনিফেরাস আলোচনা করে ফেলছি, সংগ্রাহক নালিকা মানে ভাসাইফারেন্সি আলোচনা করে ফেলছি। এখন আমাদের কোনটা বাকি আছে? এপিডিডাইমিস। শুক্রাশয়ের ভিতরে বেশ কয়েকটা আলোচনা হয়ে গেছে। এখন আমরা তাহলে এটা কী পড়ছি? 1 নম্বরে শুক্রাশয়ে কয়েকটা জিনিস পড়ে ফেলছি, 2 নম্বরে এপিডিডাইমিস। খেয়াল করো, ঠিক আছে? এপিডিডাইমিস, হ্যাঁ এখানে দেখো আমরা 2 নম্বরে যদি যাই, এপিডিডাইমিস, ঠিক আছে? হ্যাঁ এটাও আচ্ছা। এখানে এই যে এটা একটু বলে রাখি যে আমি মাত্র যে কথাটা বললাম, এখানে জিনিসটা হচ্ছে এটাও একটা নর্মাল ফিজিওলজি, এটা নর্মাল প্রসেস, এটা হয়ে থাকে অনেক সময়। এটা ছেলেদের ক্ষেত্রে এটাকে বলা হয়ে থাকে ওয়েট ড্রিম বলা হয়ে থাকে, ঠিক আছে? এটা হয়ে থাকে। তো এটা হচ্ছে যে এটা নিয়েও যারা বয়সন্ধিকাল যারা পার হয়েছে, এটা নিয়ে অনেক দুশ্চিন্তাগ্রস্ত, আমার কি অনেক রোগ হয়ে গেছে কিনা, আমার কি জানি কি হয়ে গেছে, এই জিনিসগুলো নিয়ে অনেক দুশ্চিন্তাগ্রস্ত থাকে। হ্যাঁ, তো এটাও একটা নর্মাল প্রসিডিওর, এটাও নিয়েও কোনো আতঙ্কিত হওয়ার কিছু নেই, ঠিক আছে? আচ্ছা, তো আমরা সামনের দিকে যাই, এপিডিডাইমিস। আমরা একটু সামনের দিকে যাই, এপিডিডাইমিসে এখানে আমরা যে জিনিসগুলো জানবো, সেটা হচ্ছে, খেয়াল করো, হ্যাঁ এপিডিডাইমিসে এটা লম্বাটা হচ্ছে 4 থেকে 6 মিটার। চিন্তা করা যায় এপিডিডাইমিসের লম্বা কত? এটা লম্বা হচ্ছে 4 থেকে 6 মিটার। এটা চিন্তা করো, এই যে দেখো এই যে জিনিসটা আঁকছি, এটা 4 থেকে 6 মিটার লম্বা। তাহলে স্যার এটা এখানে কেমনে থাকে এত লম্বা? এটা কোথায় না, এটা ভাঁজ হয়ে থাকে, ভাঁজ হয়ে এটা থাকে 4 থেকে 6 মিটার লম্বা। এর 3টা অংশ থাকে। এপিডিডাইমিসের কটা অংশ থাকে? এর 3টি অংশ থাকে। ঠিক আছে, 3টি অংশ থাকে। তো দেখো এপিডিডাইমিসের আমি একটু দাগাই, যদি এপিডিডাইমিসের যে অংশটা হ্যাঁ সেমিনিফেরাস নালিকার সাথে বা এই ভাসিফারেন্সের সাথে যুক্ত থাকে, তাকে আমরা বলবো, এই উপরের অংশটাকে আমরা বলবো মাথা। তারপরে অংশটাকে বলবো আমরা দেহ। তারপরের অংশটাকে কি বলবো আমরা? লেজ। তা দেখো মস্তক, দেহ, লেজ। তা আমরা এই 3টে অংশ থাকে, একটা নাম কি? মস্তক। উপরের দিকে যেটা থাকে এটা কি? মস্তক। 2 নম্বরে এটা কি থাকবে? দেহ। 3 নম্বরে কি থাকবে? লেজ। এখন স্যার কথা হচ্ছে মস্তকটাকে কি বলে বলো তো দেখি। আচ্ছা, মস্তকটাকে বলা থেকে মাথার মধ্যে আমরা কি দিই? ক্যাপ দিই না? ক্যাপ।
এই জন্য এটাকে আমরা বলতে পারি মস্তক বা ক্যাপুট এপিডিডাইমিস। মস্তক বা কি ক্যাপুট, ক্যাপ থেকে কি ক্যাপুট এপিডিডাইমিস, সংক্ষেপে লিখতেছি আমি এপিডিডাইমিস। আচ্ছা, দেহটাকে আমরা বলবো মধ্য এপিডিডাইমিস। দেহটাকে আমরা কি বলতে পারি মধ্য এপিডিডাইমিস, মধ্য এপিডিডাইমিস। আর লেজটাকে বলা হয়ে থাকে কর্ডা এপিডিডাইমিস। হ্যাঁ, লেজটাকে আমরা কি বলে থাকি, লেজকে বায়োলজিক্যালি বলা হয় কর্ডা, CAUDA, কর্ডা, বাংলায় কর্ডা এপিডিডাইমিস, কর্ডা এপিডিডাইমিস। তাহলে কোনটার কথা বলতেছি আমরা বলতেছি যে এপিডিডাইমিসের কতটুকু লম্বা, এই যে এখান থেকে এটা এপিডিডাইমিস কতটুকু লম্বা, 4 থেকে 6 মিটার। শুরুতে কোনটা, একদম শুরুতে মস্তকটাকে আমরা বলবো ক্যাপুট এপিডিডাইমিস, তারপর মাঝখানে দেহটাকে আমরা মধ্য এপিডিডাইমিস, একদম শেষে আছে লেজটাকে আমরা বলবো লেজ বা কর্ডা এপিডিডাইমিস। ওকে, এতটুকু আমাদের ক্লিয়ার। আমরা এই এপিডিডাইমিস সম্পর্কে পড়লাম। এখন কথা হচ্ছে, আচ্ছা স্যার এখন কাজটা কি, স্যার এটা কাজ কি? এটা কাজ হচ্ছে এই এপিডিডাইমিসটা করে কি, এপিডিডাইমিসটা কিছু পুষ্টি পদার্থ ক্ষরণ করে শুক্রাণুর নিষেক ক্ষমতা বাড়ায়। আচ্ছা, তাহলে আমরা কাজ যদি পড়ি, এপিডিডাইমিসের কি কাজ? এপিডিডাইমিসের কাজ হচ্ছে পুষ্টি পদার্থ ক্ষরণ করে কি বাড়ায়? পুষ্টি পদার্থ ক্ষরণ করে শুক্রাণুর কি ক্ষমতা বলো তো দেখি? শুক্রাণুর নিষেক ক্ষমতা, নিষেক ক্ষমতা বৃদ্ধি করে, ঠিক আছে। তাহলে দেখো, শুক্রাশয়ের ভিতর থেকে শুক্রাণু আসবে, তো ওই শুক্রাণুকে কি পদার্থ ক্ষরণ করে দিবে? পুষ্টি পদার্থ ক্ষরণ করে শুক্রাণুটাকে ক্ষমতা বাড়াবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এপিডিডাইমিসের পড়া। এখন যদি আমরা চলে আসি, আমরা এখন চলে যাব ভাস ডিফারেন্সিয়া। ভাস ডিফারেন্সিয়া মানে কি, যে শুক্রনালী, একে বলবো আমরা ভাস ডিফারেন্সিয়া। এটা 40 থেকে 50 সেন্টিমিটার লম্বা হয়। আর এটা গিয়ে কোথায় যুক্ত হয়? দেখো, এই যে এই অংশটাকে বলা হয় ভাস ডিফারেন্সিয়া, এটা 40 থেকে 50 সেন্টিমিটার লম্বা। এটা গিয়ে যুক্ত হচ্ছে কোথায়? এই যে দেখো, সেমিনাল ভেসিকলের সাথে গিয়ে যুক্ত হচ্ছে। তাহলে আমরা এটা লিখে দিই। আমরা এখন বলবো সেমিনাল ভেসিকল। নাম কি এটার বলো? এই যে এটার নাম কি? এটার নাম হচ্ছে শুক্রনালী। তো শুক্রনালী কতটুকু লম্বা হয়? শুক্রনালী লম্বা হয় কতটুকু? 3। এটা লম্বা হয় কতটুকু? 40 থেকে 50 সেন্টিমিটার। এটার লম্বা হচ্ছে 40 থেকে 50 সেন্টিমিটার লম্বা। 50 সেন্টিমিটার লম্বা হয়। এটা গিয়ে কোথায় যুক্ত হবে বলো? এটা গিয়ে যুক্ত হবে সেমিনিফেরাস নালিকার। এই যে দেখো, এটা হচ্ছে সেমিনাল ভেসিকল। তো সেমিনাল ভেসিকলের নালীর সাথে যুক্ত হবে। সেমিনাল ভেসিকলের কিসের সাথে যুক্ত হবে? নালীর সাথে যুক্ত হবে। আচ্ছা, তো এইখানে বলা হচ্ছে, তোমাদের বই বলা হচ্ছে এই অংশটা একটু ফোলা থাকবে, এই অংশটা একটু ফোলা হবে, ফুলে গিয়ে এটা অ্যাম্পুলা গঠন করবে। এই যে এই শুক্রনালীটা একটু ফুলে গিয়ে অ্যাম্পুলা গঠন করবে। এই অ্যাম্পুলাটা গিয়ে যুক্ত হবে কার সাথে? সেমিনাল ভেসিকলের সাথে যুক্ত হবে। দেখো, এটি ফোলা হয়ে অ্যাম্পুলা গঠন করে, অ্যাম্পুলা গঠন করে, এবং কার সাথে যুক্ত হয় বলো? গঠন করে, এবং অ্যাম্পুলাটা গিয়ে সেমিনাল ভেসিকলের নালীর সাথে যুক্ত হয়। অ্যাম্পুলাটা কার সাথে যুক্ত হয়? সেমিনাল ভেসিকলে যুক্ত হয়। এই সেমিনাল ভেসিকলে যুক্ত হয়, গঠন করে অ্যাম্পুলা গিয়ে সেমিনাল ভেসিকলে যুক্ত হয়। ঠিক আছে, আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। এখন আমরা চলে আসি সেমিনাল ভেসিকল নিয়ে। 4 নম্বর সেমিনাল ভেসিকল। ঠিক আছে, আচ্ছা স্যার, সেমিনাল ভেসিকল কোনটা? এইটা হচ্ছে সেমিনাল ভেসিকল। তো সেমিনাল ভেসিকলে আমরা কি জানবো? এখানে মাথায় রাখবো, এটা একটা ক্ষুদ্র নালী দ্বারা
হ্যাঁ, শুক্রনালীর সাথে যুক্ত। এই সেমিনাল ভেসিকলটা কি ক্ষুদ্রনালী দ্বারা শুক্রনালীর সাথে যুক্ত, এটা তোমরা দেখতে পাচ্ছ, শুক্রনালীর সাথে দেখতে পাচ্ছ। এটা জাস্ট আমরা কাজটা পড়ে ফেলি এখানে আহামরি ওরকম কিছু নাই। এটা হচ্ছে সেমিনাল তরল, সেমিনাল ফ্লুইড তৈরি করে। সেমিনাল ভেসিকলটা কি তৈরি করে? এটি সেমিনাল ফ্লুইড বা তরল তৈরি করে। এটি সেমিনাল ফ্লুইড বা তরল তৈরি করে। এটা সেমিনাল ফ্লুইড বা কি সেমিনাল তরল তৈরি করে। এখন স্যার এই সেমিনাল ফ্লুইড বা তরলটার কাজ কি? সেমিনাল ফ্লুইড বা তরলটার কাজ হচ্ছে এরা হচ্ছে মূলত কি করবে? বীর্যের পরিমাণ বৃদ্ধি করবে। তাহলে দেখো, শুক্রাণুর সাথে খেয়াল করো, শুক্রাণুর সাথে যে জিনিসটা বের হয় পুরাটাকে একত্রে বলা হয় থেকে বীর্য। কি বলা হয় থেকে? বীর্য বলা হয় থেকে। আমরা বলতে পারি এটি বীর্যের পরিমাণ বাড়ায়। এটি কি করে? বীর্যের পরিমাণ বাড়ায়। এটি 70% পরিমাণটা বাড়ায়। এটা কত পার্সেন্ট বীর্যের পরিমাণ? যার 70% বীর্যের পরিমাণ বাড়ায়, এর 70%। এই সেমিনাল ফ্লুইডের কত পার্সেন্ট? এর 70%। এই সেমিনাল ফ্লুইড বা তরলটার কত পার্সেন্ট? 70%। হ্যাঁ, কি বাড়ায়? বীর্য গঠন করে। এরা মূলত বীর্য গঠন করে। মানে হচ্ছে বীর্য গঠন করে কথাটা মানে হচ্ছে শুক্রাণুর সাথে মিলিত হয়ে যে পুরা রসটা তৈরি করে, এটাকে একত্রে বলা হয় বীর্য। তো এই পাশ থেকে শুক্রাশয় থেকে আসবে শুক্রাণু, আর এদের থেকে আসবে কি? একটা তরল। এই শুক্রাণু আর তরল মিলেই বীর্য হয়। তাহলে বীর্যটা 100% হয়, তো তার মধ্যে 70% আসবে কোত্থেকে? এই সেমিনাল ফ্লুইড থেকে আসবে। ঠিক আছে? আর বাকি 30% বিভিন্ন জায়গা থেকে আসবে। শুক্রাণু থেকে কিছু রস আসবে, তারপর এইখানে কতগুলো গ্রন্থি আছে এখান থেকে আসবে। ঠিক আছে? আচ্ছা, 5 নম্বরে যদি আমরা চলে যাই, 5 নম্বরে যদি আমরা চলে যাই, সেটা হচ্ছে ক্ষেপণ নালী। এই যে দেখো, এটা হচ্ছে শুক্রনালী, এটা হচ্ছে সেমিনাল ভেসিকুলারের শুক্রনালী। এটা শুক্রনালী এবং সেমিনাল ভেসিকুলার নালীটা, এই শুক্রনালী এবং সেমিনাল ভেসিকুলার পরের অংশটা, যে পরের নালীটা, এই নালীটাকে বলা হয় ক্ষেপণ নালী। এই যে নালীটা, এই নালীটাকে কি বলা হয় থাকে? এই নালীটাকে বলা হয় ক্ষেপণ নালী। এই যে এটা কি? এটা বলতো কি? এটা হচ্ছে শুক্রনালী, এটা কি? সেমিনাল ভেসিকল। এটা মিলিত কি তৈরি করছে? ক্ষেপণ নালী। তাহলে এই ক্ষেপণ নালীটার দৈর্ঘ্য কত? সেটা হচ্ছে 19 মিলিমিটার লম্বা, 0.3 মিলিমিটার ব্যাস। এটা লম্বা হচ্ছে 19 মিলিমিটার লম্বা এবং 0.3 মিলিমিটার কি ব্যাস। তো লম্বা কত? লম্বা হচ্ছে 19 মিলিমিটার, 0.3 মিলিমিটার ব্যাস হবে এই ক্ষেপণ নালীটা। এখন স্যার এই ক্ষেপণ নালীর কাজ কি? এই ক্ষেপণ নালীর কাজ হচ্ছে গিয়ে কার সাথে যুক্ত হওয়া? এটা গিয়ে ইউরেথ্রার সাথে যুক্ত হচ্ছে। এই যে ক্ষেপণ নালীটা, এই নালীটা কার সাথে যুক্ত হচ্ছে? ইউরেথ্রার সাথে যুক্ত হচ্ছে। আমরা বুঝতেই পারতেছি শুক্রাণু এবং সেমিনাল ফ্লুইড কার কাছে পৌঁছে দেয়? ইউরেথ্রার কাছে পৌঁছে দেয়। তো এটা কাজটা তোমরা এমনিতেই পারবা, এটা আমি এখানে লিখছি না, কারণ এদের কাজই হচ্ছে এই রসটা এখানে পৌঁছে দেওয়া। তারপরে যদি আমরা চলে আসি 6 নম্বরে চলে আসি, মূত্রনালী বা ইউরেথ্রা। মূত্রনালী বা কি? ইউরেথ্রা। এই মাঝখানে এই অংশটাকে আমরা কি বলবো? মূত্রনালী বা ইউরেথ্রা। ঠিক আছে? মূত্রনালী বা কি? ইউরেথ্রা। এটা মূলত হচ্ছে এই মূত্রনালী বা ইউরেথ্রা, এটা প্রায় 20 সেন্টিমিটার লম্বা হয়। কি হয়? এটা 20 সেন্টিমিটার লম্বা হয়, যা শিশ্নের শীর্ষদেশে উন্মুক্ত হয়। এই মূত্রনালীটা গিয়ে কোথায় গিয়ে উন্মুক্ত হচ্ছে? শিশ্নের শীর্ষে। এই শিশ্নের শীর্ষে। তাহলে কত সেন্টিমিটার লম্বা হয়? এটা হচ্ছে 20 সেন্টিমিটার লম্বা হয়ে থাকে। 20 সেন্টিমিটার লম্বা হয়। এটি 20 সেন্টিমিটার লম্বা হয়। ঠিক আছে? 7 নম্বরে কি আছে বলো তো দেখি। 7 নম্বরে তোমরা অলরেডি, আমি এটাও পড়াই ফেলছি, ওই বিভিন্ন বহির্জনাঙ্গ। বহির্জনাঙ্গ কি? একটা স্ক্রোটাম আছে, থলি আছে, তারপরে আছে কি ওই এই পুরাটাকে আমরা বলতেছি শিশ্ন। 7 নম্বর হচ্ছে বহির্জনাঙ্গ। বহির্জনাঙ্গ আমি অলরেডি যা পড়াইছি এইগুলোই, নতুন আর কিছু ইনফরমেশন নাই, জাস্ট চিত্রের মধ্যে যা তোমরা পড়ছো। 8 নম্বরে গিয়ে আমরা একটু দেখবো। 8 নম্বরে গিয়ে 2টা গ্রন্থি পাবো আমরা। 8 নম্বরে গিয়ে আমরা 2টা গ্রন্থি পাবো। দেখো, খেয়াল করো, 8 নম্বরে গিয়ে আমরা পাবো 2টা গ্রন্থি। একটা কি গ্রন্থি বলো তো? একটা সেমিনাল ভেসিকল বলে ফেলছি। এই যে এখানে একটা গ্রন্থি আছে, নাম কি? 8 নম্বরে গিয়ে বলি আমরা জনন গ্রন্থি। 8 নম্বর কি? জনন গ্রন্থি। এটা কি গ্রন্থি এগুলা? হ্যাঁ, জনন গ্রন্থি। হ্যাঁ, জনন গ্রন্থি।
এখন স্যার জনন গ্রন্থি কয়টা? দেখো খেয়াল করো, গ্রন্থি এই যে এইখানে একটা আর এই যে এখানে একটা, বাল্ব ইউরেথ্রাল গ্রন্থি, আর এটা কি বলো? এটা হচ্ছে প্রোস্টেট গ্রন্থি। তাহলে আমরা দুইটা গ্রন্থি আছে, আমি আগে লিখি এটা, একটা হচ্ছে প্রোস্টেট গ্রন্থি, প্রোস্টেট গ্রন্থি এটা আমরা আগে লিখলাম, আরটা কি বাল্ব ইউরেথ্রাল গ্রন্থি। এখন বলা হচ্ছে স্যার প্রোস্টেট গ্রন্থি কি? এটা হচ্ছে কার? মূত্রথলির নিচে অবস্থিত। এই যে মূত্রথলিটার নিচে অবস্থিত কি আকৃতির? নাশপাতি আকৃতির। হ্যাঁ, মূত্রথলির নিচে অবস্থিত, মূত্রথলির নিচে অবস্থিত, নিচে অবস্থিত নাশপাতি আকৃতির, নাশপাতি আকৃতির, মূত্রথলির নিচে অবস্থিত কি আকৃতির? নাশপাতি আকৃতির। ঠিক আছে, আচ্ছা ওকে স্যার, এটা বুঝলাম। তাহলে আর কি এই প্রোস্টেট থেকে আমাদের আর কি আছে? হ্যাঁ, প্রোস্টেটের মধ্যে বলা হচ্ছে এটা পেশল ও গ্রন্থিময় টিস্যু, পেশল এবং কি গ্রন্থিময় টিস্যু, এবং এখান থেকে নিঃসৃত পদার্থে এগেও কি করবে? হ্যাঁ, গুরুত্বপূর্ণ কথা, এটা হচ্ছে পেশল ও গ্রন্থিময়, এটা হচ্ছে পেশল ও কি বলতো? গ্রন্থিময়। এখন আমাকে একটা জিনিস তোমরা আইডিয়া করে বলো, ছেলেদের মেয়েদের যে যোনিপথ সেটা অম্লীয় হয় না ক্ষারীয় হয়? মেয়েদের যোনিপথটা এটা হয়ে থাকে অম্লীয় হয়ে থাকে। কী হয়ে থাকে? অম্লীয় হয়ে থাকে। এখন মেয়েদের যোনিপথটা যদি অম্লীয় হয়, তাহলে ওই ছেলেদের যখন শুক্রাণুটা এখানে গিয়ে স্খলন হবে, জন্মমিলনের ফলে শুক্রাণুটা যখন মেয়েদের যোনিপথে স্খলন হবে, তখন শুক্রাণুটা কী হয়ে যেতে পারে? ওই অম্লত্বের কারণে শুক্রাণুগুলো নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকে। এই শুক্রাণুগুলোর জন্য অ্যাসিডিটির কারণে বা মেয়েদের যোনিপথের অম্লতার কারণে বা অম্লীয়তার কারণে যেন শুক্রাণুগুলো নষ্ট না হয়, সেই জন্য এখানে একটা এই প্রোস্টেট গ্রন্থি একটা তরল নিঃসরণ করে। এই তরলটার নাম হচ্ছে ক্ষারীয় তরল। কেমন তরল? হ্যাঁ, এটা ক্ষারীয় তরল নিঃসরণ করে, ক্ষারীয় তরল নিঃসরণ করে, ক্ষারীয় তরল কি করবে? নিঃসরণ করে, যা কি করবে? যা কি ওই অম্লটাকে প্রশমিত করে, যা কি করবে? যা কি করবে? এটা হচ্ছে ওই অম্লীয় অবস্থাকে, যোনির ভিতরের অম্লীয় অবস্থাকে প্রশমিত করে, যা যোনির ভিতরে কি করে? যা যোনির ভিতরের অম্লীয় অবস্থাকে প্রশমিত করে, অম্লীয় অবস্থাকে কি করে? প্রশমিত করে, ঠিক আছে। আচ্ছা, এই তো গেল প্রোস্টেট গ্রন্থি। স্যার এখানে আর কি গ্রন্থি আছে? আরেকটা গ্রন্থি আছে বাল্ব ইউরেথ্রাল গ্রন্থি। এটাই আমাদের আজকের ক্লাসের লাস্ট গ্রন্থি, আমরা এটা দিয়ে শেষ করব। তো বাল্ব ইউরেথ্রাল গ্রন্থির আরেকটা নাম হচ্ছে কাউপারের গ্রন্থি। হ্যাঁ, কাউপারের গ্রন্থি, এটা মটরের দানার মতো, আর এটা হচ্ছে যোনিপথকে মিউকাসকরণ করে যোনিপথকে পিচ্ছিল করে। দেখো আমি এটাকে লিখে দিই, এই যে কোনটা, এই যে এটাতে গেল আমাদের প্রোস্টেট গ্রন্থির কথা বললাম, এই দুই পাশে বাল্ব ইউরেথ্রাল গ্রন্থি। এই বাল্ব ইউরেথ্রাল গ্রন্থির কথা একটু বলবো, এটা একটু মুছে দিই আগে। এই প্রোস্টেট গ্রন্থিতে বললামই, এখন হচ্ছে বাল্ব ইউরেথ্রাল গ্রন্থি, বাল্ব ইউরেথ্রাল গ্রন্থি। হ্যাঁ, তো বাল্ব ইউরেথ্রাল গ্রন্থির কি কাজ? এটা আগে বলতে হবে, এটার আকারটা কিরকম? এটা হচ্ছে মটরের দানার মতো। এটা হচ্ছে কিসের মতো? মটরের দানার মতো। এটা হচ্ছে কিসের মতো? মটরের দানার মতো। আর এখানে কি থাকে বলো তো? এই মটরের দানার মতো এটা কাজ কি? এটা হচ্ছে মিউকাস পদার্থক্ষরণ করে যোনিপথকে পিচ্ছিল করে, মিউকাস পদার্থক্ষরণ করে কি করবে বলো তো? মিউকাস পদার্থক্ষরণ করে যা যোনিপথকে পিচ্ছিল করে। যোনিপথকে পিচ্ছিল করে, ঠিক আছে। ওকে, এই হচ্ছে আমাদের এই জিনিসগুলো। তাহলে আজকে আমাদের পুরুষ প্রজননতন্ত্রটা শেষ হলো। আমাদের যে নেক্সট ক্লাসটা, সেটা আমরা জানবো স্ত্রী প্রজননতন্ত্রে কি কি আছে, ঠিক আছে। তো আর হরমোনের বিষয়গুলো আমি একসাথে পড়াবো। হরমোনের নামগুলো এখন পড়লে মাথা আমাদের আওলায় যাবে।
হরমোনের যত যাবতীয় জিনিস আছে সব আলাদা করে একসাথে গুছিয়ে দিব আমি। তাহলে আজকে তোমাদের কাজ হচ্ছে এই চিত্রটা পুরোপুরি আঁকা। এই চিত্রটা আঁকার পর তুমি সুন্দর করে কোনটা কি চিহ্নিত করবা। চিহ্নিত করার পর ওই ওই চিত্রের মধ্য থেকে কিন্তু ম্যাক্সিমাম জিনিস পড়া হয়ে গেছে আমাদের। তারপরে ছোট 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 কিছু ইনফরমেশন আছে, দৈর্ঘ্য কত, ওজন কত, কী ক্ষরণ করে, কাজ কি, এই জিনিসগুলো আমরা আলাদা করে ছোটো ছোটো করে পয়েন্ট করব। তাহলে কিন্তু আমাদের এই পুরুষ প্রজনতন্ত্রে যা যা আছে সব কিন্তু আমাদের পড়া হয়ে গেছে। ঠিক আছে, এখন আমাকে বলো এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা, নাকি কোনো অসুবিধা আছে? আচ্ছা, ঠিক আছে। এখানে একজন বলতেছে ভাই এমন কোনো লিঙ্ক আছে যেটা দিয়ে তার মনের ভিতর ঢুকতে পারবো? ঠিক আছে, ক্লাস করতে থাকো, ক্লাস করে যখন ভালো জায়গায় পৌঁছে যাবা তোমার ওর মনের ভিতরে অটোমেটিক তুমি ঢুকে যাবা, লিঙ্ক খুঁজতে হবে না। ঠিক আছে, তো যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবারও দেখা হচ্ছে। এবং আমার সামনে তোমরা যারা মেডিকেল প্রত্যাশী, তোমরা যারা মেডিকেলে পড়তে চাও, তাদের জন্য আমি সামনে বেশ কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং আশা করি তোমরা এইগুলো দ্বারা উপকৃত হবা। ঠিক আছে, যদিও এই বছর এখনও অনলাইন মেডিকেল ব্যাচ এখনও চালু করি নাই, তো অফলাইনে শুরু করাতে ওইখানে একটু সময় যাচ্ছে, একটু ব্যস্ততা বেড়ে গেছে ওইদিকে। তবে আমি সব কিছু অনলাইনে সব কিছু গুছিয়ে তারপর আনতে চাচ্ছি এবার। হ্যাঁ, তবে একটু সময় দিতে হচ্ছে অফলাইনে বেশি। তো যাই হোক, তোমাদের জন্য মেডিকেলের জন্য পরীক্ষাগুলো সহজ হয় সেটার জন্য আমি ফ্রি কিছু কন্টেন্ট তোমাদের দিব এবং আশা করি তোমরা একটা মেডিকেলে চান্স পাওয়ার মতো সুন্দর একটা দিশা পাবা। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং পড়ার মধ্যে থাকো। যতক্ষণই সুস্থ আসো, যতক্ষণই বাসায় আসো, যতক্ষণ ফ্রি আসো, ততক্ষণই পড়াটার মধ্যে থাকো। কারণ আমাদের তো অনেক ঝামেলা, আমাদের বাবা অসুস্থ থাকে, মা অসুস্থ থাকে, বাসায় আত্মীয় স্বজন আসে, অমুক মারা যায়, দাদা মারা যায়, দাদি মারা যায়, মেজবান করতে হয়, এই করতে হয়, সেই করতে হয়, মানে আমাদের জীবনটা মানে লট অফ প্রবলেমস। হ্যাঁ, তো অনেক প্রবলেম থাকে। তো এইগুলোর এই এত ঝামেলার মাঝে যে সময়টা আমরা পাই, এই সময়টা যেন 100% ইউটিলাইজ করতে পারি। এই সময়টা যেন শতভাগ এটা যেন আমরা যেন পড়াশোনাটা করে এই সময়টা ইউটিলাইজ করি। কারণ আমরা তো সবসময় সুস্থও থাকি না, অনেক সময় আমরা অসুস্থও থাকি। তো এই জন্য যতক্ষণ সুস্থ আসো, যতক্ষণ সবল আসো এবং যতক্ষণ তুমি ফ্রি আসো, একটু পড়াশোনার মধ্যে থাকো এবং দেখবা যে হয় একটু ভালো জায়গা, না একটু কম, একটু কম ভালো জায়গায় ইনশাল্লাহ পৌঁছে যাবা। তো এই জিনিসটা একটু মাথায় রেখে পরিশ্রম করতে থাকো। সব কথার এক কথা হচ্ছে, পরিশ্রমীরা কখনো মানে পরিশ্রমের কোনো বিকল্প নাই। তুমি যদি অন্য কোনো বিকল্প খুঁজো তাহলে এটা টোটালি রং। যদি মনে করো যে আমি রাকিব ভাইয়ের কাছে আসলেই আমি চান্স পেয়ে যাবো, তারপরে বা অন্য কোনো যে স্যারের কাছে, এইগুলো আসলে টোটালি রং কনসেপ্ট। তুমি যদি পড়ার মধ্যে থাকো, যে কোনো স্যার হলে তুমি চান্স পেয়ে যাবা। ঠিক আছে, মাঝখান দিয়ে স্যারদের একটা গর্ব করার জায়গা হয়। তুমি চান্স পেয়ে গেলে আমি গর্ব করার একটা জায়গা পাবো, কিন্তু আলটিমেটলি পরিশ্রমটা কিন্তু তোমার। দিন শেষে পরিশ্রম তোমার, একদম গুলায় খাওয়ায় দিলেও তোমাকে পরিশ্রম করে আত্মস্থ করতে হবে জিনিসগুলো। তোমার মধ্যে যদি আত্মস্থ করতে পারো এবং পরিশ্রম করতে পারো, ইনশাল্লাহ ভালো কিছু করা যাবে। হ্যাঁ, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।